আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই লাইভে। আমরা মূলত লাইভ করব আজকে কানাডাতে মাস্টার্স এবং পিজিটি প্রোগ্রাম নিয়ে, যেভাবে পূর্ব নির্ধারিত ছিল। গত পর্বে যারা আমাদের সাথে ছিলেন আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমরা গত পর্বে কথা বলেছিলাম ব্যাচেলার্স এবং ডিপ্লোমা প্রোগ্রাম নিয়ে। সুতরাং আজকের পর্বে আমরা ব্যাচেলর এবং ডিপ্লোমা প্রোগ্রাম নিয়ে খুব একটা কিছু বলবো এবং বলার অবকাশ নেই, কারণ এই প্রত্যেকটা প্রোগ্রাম একটু হলেও ভিন্নতা বহন করে। যাই হোক, আমরা সূচনা পর্বটা একটুখানি করে সেরে নেই। আমাদের সাথে আজকে আমাদের গেস্ট হিসেবে আছেন কায়েসুর রহমান। উনি অটোয়াতে আছেন, কানাডাতে, এবং ওনার পেশাগত বা অভিজ্ঞতা লব্ধভাবে যদি উনি বলি, উনি হচ্ছে একজন অথরাইজড স্টুডেন্ট এজেন্ট, কনসালটেন্ট, এক্সপার্ট, যাই বলি না কেন। উনি আজকে আমাদের সাথে আছেন। আমাদের পূর্ব নির্ধারিত যে কোশ্চেন গুলো আছে আপনারা পোস্টে আগেই দেখেছেন এবং আজকে আমাদের স্ক্রিনেও দেখবেন। এই প্রশ্নগুলো নিয়ে তো আমরা আলোচনা করবই, সাথে আমাদের সাথে যারা আজকে দর্শক হিসেবে থাকবেন, যদি আপনাদের আরো কোনো নতুন প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোতে আমরা চেষ্টা করব আপনাদেরকে কিছুটা উত্তর দিতে যতটুকু আমরা পারি। তার আগে ছোট্ট শুধু একটা ডিসক্লেমার দিয়ে নেই, যে ডিসক্লেমারটা আমাদের এখানকার আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। এই ভিডিওর মাধ্যমে বা আজকের এই লাইভ সেশনে অথবা এর সামনে কমেন্টের মাধ্যমে কোথাও আমরা কোনো রকমের লিগ্যাল অ্যাডভাইস দিব না। সুতরাং এই জায়গাটা আমাদের একটু ক্লিয়ার থাকতে হবে। কায়েসুর রহমান ভাই, অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। তাহলে আমরা সরাসরি চলে যাই প্রশ্ন পর্বে, ঠিক আছে? আচ্ছা, আজকের আমাদের প্রথম প্রশ্ন কায়েসুর ভাই আপনার কাছে, মাস্টার্স অথবা পিএইচডি লেভেলের ভিতরে কোন প্রোগ্রামে আসা উচিত এবং কেন? অর্থাৎ আমার অলরেডি ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করা আছে, এখন আমি এই দুইটা প্রোগ্রামের ভিতরে কোন দুটাতে গেলে আমার জন্য ভালো হয়, আমার ফিউচার ক্যারিয়ারের জন্য অথবা স্টাডি পারমিট পাওয়ার জন্য, সবকিছু মিলে। কায়েসুর ভাই প্লিজ। শিওর, ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। খেয়াল করুন যে মাস্টার্স যখন একটা স্টুডেন্ট আন্ডারগ্রেড করেন অথবা মাস্টার ডিগ্রি করেন এবং কানাডায় আবার পড়তে চান মাস্টার ডিগ্রিতে অথবা পিজিডি যেটা বলছেন পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা, সেটার মধ্যে কোনটা প্রেফার করবেন? আমার মতে মাস্টার্সটাই প্রেফার করা উচিত। কারণটা হচ্ছে যে মাস্টার্সে আপনার অনেক সুযোগ সুবিধা আছে, যেমন ধরেন আপনার স্কলারশিপের সুবিধা এবং ফ্যাকাল্টিদের সাথে খুব ইন্টারাকশনটা ভালো থাকে। ওয়ারেস পিজিডিতে আপনার স্কলারশিপের সুবিধাটা খুব কম এবং আপনি পয়েন্ট কম পাচ্ছেন যখন আপনি পিজিডি করছেন। যখন এখানে আপনি পড়াশোনা শেষ করে পিআর এর জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনি পয়েন্ট একইভাবে পাচ্ছেন না মাস্টার্সে অথবা পিজিডিতে। সুতরাং আমি বলবো যে মাস্টার্স করাটা বেটার হবে এবং এটা কোর্স লোড, অনেকেই বলে যে না মাস্টার্সে অনেক বেশি কোর্স লোড, আসলে ব্যাপারটা অন্যরকম। সেটা হচ্ছে যে আপনার ফ্লেক্সিবিলিটি আছে, সেক্ষেত্রে মাস্টার্সটা বরং মোর প্রেফারেবল দেন পিজিডি। সিদ্দিক ভাই আপনার কাছে ফেরত আসি। ধন্যবাদ কায়েসুর ভাই। আচ্ছা, তাহলে আমরা সংক্ষেপে জেনে নিলাম আমাদের কোনটা টার্গেট করা উচিত। আচ্ছা, এর পরের যে প্রশ্নটা আসলে একটু বলা উচিত, যারা আমাদের সাথে লাইভে এখন জয়েন করেছেন বা সামনে করবেন, এই সমস্ত প্রশ্নই কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আপনাদের কাছ থেকে নেওয়া এবং পাওয়া। সুতরাং সেগুলো আমরা একটা লিস্টেড করেছি। এরপরে আরো নতুন কোশ্চেন গুলো থাকলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করবেন। পরবর্তী প্রশ্ন কায়েসুর ভাই আপনার কাছে, কোন ধরনের বা কোন সাবজেক্ট গুলো নিয়ে আমাদের এখানে পড়তে আসা উচিত? একটু যদি কিছু সাবজেক্ট এরিয়া যদি আপনি বলতেন আমাদেরকে। খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, এবং এটা আমি বলবো যে কোন একজন স্টুডেন্ট যদি আসলে চিন্তা করেন যে এখানে কি পড়তে আসবেন, আমি বলবো যে হিস্ট্রি পড়তে আসেন না খুব একটা, যদি আপনি পিএইচডি করতে না চান বা আপনি ফিলোসফার হতে না চান। ইউজুয়াল যে সাবজেক্টগুলি আছে, যেমন কানাডায় দেখতে হবে যে কানাডার ইকোনমিতে কোন সাবজেক্টগুলি সবচেয়ে বেশি দরকার। প্রথমত আইটি, আপনার কম্পিউটার সায়েন্স এবং আইটি রিলেটেড যতগুলি সাবজেক্ট আছে মোরলেস সবগুলির জন্যই এখানে স্টিল মানে ইভেন আজকে যদি চাকরি বাজারটা দেখেন প্রায় 500,000 পিপলের জব আছে, কিন্তু সেই পরিমাণ এক্সপার্টিস নাই। সুতরাং আপনারা যারা পড়তে আসতে চান, আইটি কুড বি ওয়ান অফ দ্য বেস্ট সাবজেক্ট যেটা আপনারা চুজ করতে পারেন। এখন সাইবার সিকিউরিটি হতে পারে, ইট কুড বি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, বাট কাম টু কম্পিউটার রিলেটেড সাবজেক্ট। আচ্ছা, দ্বিতীয়টা আমি বলবো যে আপনারা ইঞ্জিনিয়ারিং চিন্তা করতে পারেন এবং হেলথ রিলেটেড। এই তিনটা ইস্যুতে আপনার খুব বেশি টপ প্রায়োরিটি, এবং হচ্ছে ফাইন্যান্স। তার মানে হচ্ছে যে আপনার কানাডা সোসাইটি কিভাবে রান করে এবং এখানে ঠিক যেই সাবজেক্টগুলি দরকার সেটাতে পড়তে আসা উচিত, নট যে আপনি কিভাবে চিন্তা করছেন। আপনি যেভাবে চিন্তা করছেন হয়তো আই রেসপেক্ট ইউর থট
থট, কিন্তু যে অসুবিধাটা সেটা হচ্ছে যে আপনি আসলেই কি এটা দিয়ে সাকসেসফুল হতে পারছেন কিনা। আর আরেকটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে স্টুডেন্টদেরকে, যে বিষয়টা আপনি পাশ করে যাতে করে ওই পড়াশোনার সময় অথবা শেষ করার সাথে সাথে যাতে আপনি জব পেতে পারেন সেই টাইপের সাবজেক্ট চুজ করা উচিত। এবং যেটা বললাম যে আইটি, ইঞ্জিনিয়ারিং অথবা কিছু এক্সেপশনাল স্টাডিজ আছে, যেমন ধরেন কনফ্লিক্ট স্টাডিজ অথবা জেন্ডার স্টাডিজ, এগুলি তো আসতে পারেন অনেকে যদি তারা চিন্তা করেন যে এগুলির জব মার্কেট কেমন। আমি বলবো যেগুলি ওয়ার্ল্ড ওয়াইড জব মার্কেট আছে, ইভেন যদি আপনি দেশেও ফেরত যেতে চান, এখন প্রচুর প্রাইভেট ইউনিভার্সিটি আছে বাংলাদেশে যেগুলোতে পড়াতে পারেন, বা প্রচুর রিসার্চ ইনস্টিটিউট আছে। সো রিসার্চ ওরিয়েন্টেড, ইভেন ডায়াবেটিক রিলেটেড যদি পড়াশোনা করতে চান বা হেলথ রিলেটেড পড়াশোনা করতে চান, সেগুলির জন্য আসলে প্রচুর গ্রাজুয়েট দরকার এখানে। সো ওই বিষয়গুলি আমার মনে হয় মাথায় রাখতে হবে। ধন্যবাদ কায়সুর ভাই। আমরা আজকে লাইভের প্রথম কমেন্ট এন্ড কোশ্চেন একটু নিয়ে নেই, এরপর আমরা আমাদের পূর্বনির্ধারিত কোশ্চেনগুলোতে আমরা আবার ফেরত যাব। আসফা খান, আসসালামু আলাইকুম। সিদ্দিকুর রহমান ভাই এন্ড কায়সুর ভাই, ওয়ালাইকুম সালাম। আসফাকে অনেক ধন্যবাদ আমাদের লাইভটি দেখার জন্য। এবং আসফার একটি কোশ্চেন আছে কায়সুর ভাই, আমি অনুরোধ করব আপনাকে এই কোশ্চেনটা একটু নিতে। রিজেকশনের ক্ষেত্রে জুডিশিয়াল রিভিউ এর অ্যাডভান্টেজ কতটা বেশি বা আদৌ আছে কিনা, এই বিষয়ে আসফা একটু জানতে চাচ্ছে। শিওর। আপনার রিজেকশন অনেকগুলি কারণে হতে পারে। যদি সেটা ফ্রডুলেন্সের কেসে হয়, আমি বলবো যে আসলে জুডিশিয়াল রিভিউতে না যাওয়াই ভালো, কারণ এটা কখনোই জিতবে না, বা জিতার সম্ভাবনা খুবই কম। ফ্রডুলেন্স কেসের কথা বলছি। যদি আপনার ধরেন বললো যে আপনি হয়তো 70 লাখ টাকা দেখালেন কিন্তু আপনাকে বলছে সাফিসিয়েন্ট মানি না, তাহলে আসলে জুডিশিয়াল রিভিউতে না গিয়ে আরেকবার আপনি অ্যাপ্লাই করেন, এবং আপনি যে এসওপি, যেটা স্টেটমেন্ট অফ পারপাস আছে, সেই পারপাসটাকে আপনি এভাবে রেডি করেন যে আপনি যে কারণে আপনাকে রিফিউজ করেছে সেই ইস্যুগুলি আপনি অ্যাটেন্ড করেন, এবং দেখান যে না আসলে ভিসা অফিসার যেভাবে বলেছে হ্যাঁ ব্যাপারটা সেরকম না, ব্যাপারটা হচ্ছে আপনি ফেরত যাবেন বা আপনার সাফিসিয়েন্ট মানি আছে, সেই ইস্যুগুলি তুলে ধরেন। তাহলে ভিসা অফিসার যেটা হবে যে কনভিন্সড হবে এবং আশা করি ভিসা দিবে। সো আমি জুডিশিয়াল রিভিউর ব্যাপারে খুব একটা আশাবাদী না, কারণ ইটস এ টাইম কনজিউমিং প্রসেস, এবং আপনার আইএলটিএস এর মেয়াদ যেহেতু 2 বছর থাকে, আপনি সেটা হয়তো লুজ করতে পারেন। সুতরাং আপনাকে আবার আইএলটিএস দিতে হতে পারে যদি আবার আপনি জিতেন বা আসতে চান। সো বেটার যে আরেকবার অ্যাপ্লাই করা, রিঅ্যাপ্লাই এর যদি সুযোগ থাকে, এবং ম্যাক্সিমাম রিফিউজাল লেটারে লেখা থাকে যে ইফ ইউ ওয়ান্ট টু রিঅ্যাপ্লাই ইউ আর মোস্ট ওয়েলকাম। ধন্যবাদ আসফা আপনাকে আপনার কোশ্চেনের জন্য। আশা করি আসফা আপনি আপনার উত্তরটি পেয়েছেন। তারপরেও যদি এর প্রত্যুত্তরে যদি আবার কোনো প্রশ্ন আপনার হয়ে থাকে, আশা করি সেটা আপনি আমাদেরকে করতে পারবেন। তানভিন খান আমাদেরকে জিজ্ঞেস করেছেন লাইভটা কি ইউটিউবে স্ট্রিম করা আছে? ইয়েস, এটা হবে, মানে আছে বলতে আজকের এই লাইভটাই আবার আমাদের ইউটিউবের যে বাংলা চ্যানেলটা, নট দ্য ইংলিশ চ্যানেল, আমাদের বাংলার যে ইউটিউব চ্যানেলটি আছে সেখানে গত পর্ব এবং তার আগের গুলো যেমন আছে এটা ইনশাআল্লাহ সেভাবে থাকবে, আর আমাদের পেজে তো থাকবেই। সজীব জয় বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। ওকে, এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে। সেটা হচ্ছে ব্যাচেলর প্রোগ্রামের রেজাল্টে অ্যাডমিশন পেতে সাহায্য করবে কিনা, অথবা আমার রেজাল্ট যদি খারাপ থাকে সেক্ষেত্রে আমার অ্যাডমিশন এবং ভিসা পেতে কোনো বাধার সৃষ্টি হবে কিনা কায়সুর ভাই? ইউজুয়ালি ইয়েস। ইউজুয়ালি এই কথাটা এই জন্য বলছি যে ভিসা অফিসের উপরে পুরোটাই ডিপেন্ড করে। বাট আপনি যদি ব্যাচেলর প্রোগ্রামের রেজাল্ট যদি 3 এভারেজে আউট অফ 4 যদি 3 এর নিচে থাকে, তাহলে ম্যাক্সিমাম মাস্টার্স প্রোগ্রামে আপনি এলিজিবল হচ্ছেন না, সেক্ষেত্রে আপনাকে পিজিডিতে আসতে হবে। এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ভিসা পাওয়ার সাহায্য করা বা বাধা সৃষ্টি করার ব্যাপারটা এই জন্য আসছে যে যদি আপনার ব্যাচেলর প্রোগ্রামে কারো রেজাল্ট খুবই খারাপ থাকে, আমি একদিন ধরে নিচ্ছি, ধরেন একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, জাস্ট 3 পেয়েছে, সেক্ষেত্রে কি ভিসা পাবে বা পাবে না, এটা পুরোটাই আসলে ডিপেন্ড করে ভিসা অফিসারের উপরে। কিন্তু যেটা হচ্ছে যে আপনি যদি সাবজেক্ট ভুল চয়েস করেন তাহলে হয়তো আপনার ভিসা পাওয়ার জন্য একটা বাধা সৃষ্টি হতে পারে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যেই অনেকে রিলেটেড সাবজেক্ট হয়তো নেয় না, খুব বেশি রকমের আনরিলেটেড সাবজেক্ট নেয়, এবং সেটা যদি আপনি আপনার এসওপি যেটা স্টেটমেন্ট অফ পারপাস সেটাতে যদি আপনি উল্লেখ না করতে পারেন, আপনি যদি আপনার রেশনালটা যোগ করতে না পারেন, তাহলে অনেক সময় ভিসা না পাওয়ার ঘটনাটা খুবই হয়। এবং ব্যাচেলর প্রোগ্রামের রেজাল্টের সাথে
আপনি যদি না লিঙ্ক করতে পারেন যে কেন আপনি এই পার্টিকুলার সাবজেক্ট পড়তে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা রিফিউজ হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং আমি বলবো ইয়েস রেজাল্টটা কিছুটা ক্ষেত্রে। ধন্যবাদ কায়সুর ভাই। আমার মনে হয় এই বিষয়টা নিয়ে অনেকের অনেক রকম কোশ্চেন আছে, স্পেশালি যাদের রেজাল্ট যে কোনো কারণেই হোক না কেন ভালো হয়নি তাদের জন্য। আচ্ছা কায়সুর ভাই, এর সাথে পরিপূরক একটা প্রশ্ন আমি আপনাকে একটু করতে চাই। রেজাল্টের ব্যাপারটা আমরা বুঝলাম, হাউ অ্যাবাউট দ্য ইনস্টিটিউশনাল ব্যাকগ্রাউন্ড? আমি যদি একটু বাংলাদেশের ভাষায় বলি, ধরেন আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি, অথবা আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি, অথবা আমি একটি সরকারি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি। মানে ধরে নিচ্ছি আমার রেজাল্ট মোটামুটি ভালো, বাট আমার একাডেমিক ইনস্টিটিউশনটা এই তিন ক্যাটাগরির কোন একটা ক্যাটাগরিতে, জাতীয় বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় অথবা সরকারি বিশ্ববিদ্যালয়। সেক্ষেত্রে কি আমার এই যে রেজাল্টের মতো কোনো সুবিধা অথবা অসুবিধা আছে কিনা? এটা ঠিক রেজাল্টের সুবিধা অসুবিধা, হ্যাঁ একটা মার্কিং এর একটা ব্যাপার আছে। যেমন ধরেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসলে যে সিস্টেমে খাতাগুলি দেখা হয় এবং যেভাবে রেজাল্ট দেওয়া হয়, আমি শিওর না যে টিচারদেরকে ট্রেনিং দেওয়ার পরেও কেন এরা মাঝে মধ্যে মিস্টেক করেন। মিস্টেকের ব্যাপারটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। একটা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ম্যাক্সিমাম 60% পর্যন্ত পায়, তার মানে ও ফার্স্ট ক্লাস পেল। এখন 60% এখানে ফেইল আসলে কানাডায়, তার মানে মার্কিং এর যে সিস্টেমটা ওইখানে একটা গন্ডগোল রয়ে যাচ্ছে। এখন আসেন যে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে কেউ যদি পড়ে বা পড়াশোনা করে, সে যখন পড়ছে সে পাচ্ছে কিন্তু এভারেজে এ বি বা সি পাচ্ছে, অর্থাৎ 80, 85, 90% পাচ্ছে বা 75% পাচ্ছে। তার মানে অটোমেটিক্যালি কানাডিয়ান ইউনিভার্সিটিগুলি বুঝতে পারছে যে এই স্টুডেন্ট অলরেডি এসে বোনাফাইড স্টুডেন্ট এবং ভালো রেজাল্টের। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে যে পাবলিক ইউনিভার্সিটিগুলিতে অনেক সময় টিচাররা খুব একটা মার্কস দিতে চায় না, সব সাবজেক্টে না, কিছু কিছু সাবজেক্টে। তো তাতে যে অসুবিধাটা হয় যে ব্যাচেলার প্রোগ্রামের রেজাল্টটা কিন্তু আপনার একটা বাধা হয়ে দাঁড়ায় অনেক সময় ভালো ইউনিভার্সিটিগুলোতে চান্স পাওয়ার জন্য, স্পেশালি কানাডাতে। আর আরেকটা হিসাব বলবো যে যখনই এই ইকুইভ্যালেন্সির প্রশ্ন আসে, কানাডিয়ান ইউনিভার্সিটিগুলিরও তো অ্যাডমিনের কাজ করতে হয়, ওদেরও অনেক সময়ের ব্যাপার। সো ওরা যে সমস্যাটা পড়ে, যেটাকে ইকুইভ্যালেন্সি করতে হয়, যে ওদের 60% মানে হচ্ছে কানাডার 90% হয়তো, কিন্তু এই ইকুইভ্যালেন্সি করার জন্য সময় বা ইচ্ছা অনেক ইউনিভার্সিটির যারা অ্যাডমিনে কাজ করেন স্পেশালি তাদের নাই, বা থাকার ওরা ধৈর্য হারিয়ে ফেলেন অনেক সময়, কারণ অনেক প্রচুর অ্যাপ্লিকেন্ট যেহেতু অ্যাপ্লাই করেন। সেক্ষেত্রে দেখা যায় বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা স্পেশালি বাধাগ্রস্ত হয়, স্পেশালি ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যারা পড়েন। তো আমি মনে হচ্ছে দেখবে আপনার প্রশ্নটার কিছুটা হলে উত্তর দিতে পেরেছি নাকি? জি জি, যথার্থই কায়সুর ভাই, কারণ অনেক ক্ষেত্রে আমরা এই ধরনের একটা প্রশ্নের সম্মুখীন হই বা পরিস্থিতির সম্মুখীন আমরা হই, যে তাহলে মানে বোধ হয় আমি যে একটা বেসরকারি ইউনিভার্সিটিতে পড়লাম, অথবা আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়লাম, অথবা আমি সরকারি ইউনিভার্সিটিতে পড়লাম, এই কারণে হয়তো বা হয়নি, অথবা এই কারণে হয়তো হয়েছে। তার মানে এটা আসলে সবকিছু মিলানো মিশানো একটা ব্যাপার, মানে কোন একটা সঠিক একটা কারণে উল্লেখ করে বলা আসলে একটু কষ্টকর, যে এই কারণে হলো অথবা এই কারণে হলো না। আমি একটা এক্সাম্পল নিয়ে আসি এখানে, একটা কারমাইকেল কলেজের, এটা হচ্ছে রংপুরের কারমাইকেল কলেজ এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির। নর্থ সাউথ ইউনিভার্সিটির একটা স্টুডেন্টের 1 কোটি প্লাস টাকা দেখিয়েছে এবং তার রেজাল্ট 3 এর উপরে ছিল আন্ডারগ্রেডে। মাস্টার্সে যখন অ্যাপ্লাই করেছে ওর ভিসা দেয়নি। খেয়াল করে দেখেন, বলছে যে ইউ ডোন্ট হ্যাভ সাফিসিয়েন্ট মানি। তার মানে 1 কোটি টাকা সাফিসিয়েন্ট মনে হয়নি ভিসা অফিসারের কাছে। দ্বিতীয় এক্সাম্পলটা হলো কারমাইকেল কলেজের, উনি 4 বছর, একটা স্টুডেন্ট 4 বছরের আন্ডারগ্রেড করেছেন, তাও কিসে, সেটা হচ্ছে যে আপনার সোশিওলজিতে, এবং সে একটা সুন্দর সাবজেক্ট চুজ করেছেন, সেটা হচ্ছে জেন্ডিস এখানে। এখন খেয়াল করেন কারমাইকেল কলেজের স্টুডেন্টের মাত্র ছিল 32 লাখ টাকার স্পন্সরশিপ নিজের, আর তার মা সহ আরো সব মিলিয়ে প্রায় 65 লাখ টাকার মতো দেখিয়েছেন, এবং তাকে ভিসা দেওয়া হয়েছে মাস্টার্সে। এখন যদি আপনি কম্পেয়ার করেন দুইটা কেসে, যে নর্থ সাউথ ইউনিভার্সিটির ইকুইভ্যালেন্সি সব ঠিক ছিল, ওয়ারেস কারমাইকেল কলেজের ও ছিল 2nd ডিভিশন আন্ডারগ্রেডে। সো এই দুইটা যদি আপনি আসলে কম্পেয়ার করেন, কেন? কারণটা হচ্ছে সাবজেক্ট চুজ করা এবং ঠিক করে প্লেস করা, আপনার এসওপিটা ঠিক করে লিখেছেন কিনা, সেটা খুব বেশি ইম্পর্টেন্ট। তার মানে আমি বারবারই আপনাকে এমফাসিস দিচ্ছি যে এসওপিটা যাতে স্ট্রং হয় এবং সেটা যাতে রিলেট করেন, লিঙ্ক করেন। কারণ আপনার মনে হচ্ছে বাংলাদেশে যে পুয়ার কান্ট্রি, এখানে ইনস্টিটিউট নাই, এই রকমের কথা বলা যাবে না। বলতে হবে
যে বাংলাদেশে ইনস্টিটিউট আছে, বাট আই নিড এ বেটার ট্রেনিং, এবং বেটার ট্রেনিং এর জন্য আমি কানাডা চুজ করছি বা কানাডিয়ান ইনস্টিটিউট চুজ করছি। সো দ্যাট মেক্স এ ডিফারেন্স। আপনি আপনার দেশের ব্যাপারে নেগেটিভটা ইন এ পজিটিভ ওয়েতে বলছেন। থ্যাংক ইউ কাসির ভাই। উদাহরণগুলো আসলে আমার মনে হয় আমাদের দর্শকদের খুব কাজে লাগবে। আপনার উদাহরণের সাথেই সম্পর্কিত একটা প্রশ্ন অলরেডি আমাদেরকে আসফা খান করেছে, আমরা প্রশ্নটা একটু নেই, কারণ উনি আগেও যে প্রশ্ন করেছেন তার সাথে হয়তো সম্পর্কিত থাকবে। এনাফ লিকুইড মানি, স্ট্রং ফিনান্সিয়াল অ্যাসেট, সলভেন্সি দেখানো সত্ত্বেও যখন রিফিউজাল লেটারে লেখা থাকে ফিনান্সিয়ালি সাফিসিয়েন্ট না, তখন আর কি করে বা কিভাবে ফান্ড দেখানো যেতে পারে? না, ব্যাপারটা ফান্ড আর বেশি দেখানোর দরকার নেই। আপনি তখন আপনি যে আবার এসওপিটা যখন লিখবেন এবং পরবর্তীতে আপনি যখন জমা দিবেন পেপারস, সেটাতে আপনি উল্লেখ করে দিবেন যে আমি এক্সাম্পল দিচ্ছি যে আপনি হয়তো ইউনিভার্সিটি অফ অটোয়াতে আসছেন এবং সেখানে আপনার টিউশন ফি $22,000। আপনি তখন বলবেন যে ইউনিভার্সিটি অফ অটোয়ার আমি $22,000 অলরেডি পে করেছি এক বছরের টিউশন ফি, এখন আমার লিভিং কস্ট হিসেবে এক বছরে মাত্র লাগবে $12,000। সুতরাং $12,000 চেয়ে এখানে 5 গুণ বা 6 গুণ বেশি আছে টাকা, সেই ব্যাপারটা ক্লিয়ার করে লিখলেন তখন। এবং আপনি বলে দিবেন যে প্রিভিয়াস রিফিউজাল লেটারে আমাকে বলা হয়েছিল যে আমার সাফিসিয়েন্ট মানি নাই, বাট আই বিলিভ যে এটা সাফিসিয়েন্ট হবে, কারণটা হচ্ছে কানাডার স্ট্যান্ডার্ড অনুযায়ী। তখন আপনি একটা লিঙ্ক দিয়ে দিতে পারেন যে কোথায় এই কথা লেখা আছে। এখানে canada.ca তে আপনি গেলে দেখবেন যে কত একটা স্টুডেন্টদের জন্য প্রত্যেক বছর যে লিভিং কস্ট আছে সেটার একটা স্ট্যান্ডার্ড দেয়া আছে, সেই স্ট্যান্ডার্ডটা আপনি কপি করে দিতে পারেন যে এই হচ্ছে লিঙ্ক, বাট আমার এর চেয়ে 5 গুণ বা 6 গুণ বেশি আছে। দ্যাট শুড বি গুড এনাফ। আসফা, আমার মনে হয় আপনি আপনার উত্তরটা পেয়েছেন, বাট অ্যাগেইন এসওপিতে আপনাকে বারবার একই জিনিস সুন্দর করে প্রেজেন্ট করতে হবে। ধন্যবাদ কাইসুর ভাই, এবং আসফাকেও অনেক ধন্যবাদ, কারণ আসফার এই প্রশ্নের মাধ্যমে আশা করি অনেকেরই সেম টাইপের যে কোশ্চেন গুলো থাকবে সেখান থেকে তারা তাদের ডিজায়ার্ড অ্যান্সারটা পেয়ে যাবে। আমরা এই মুহূর্তে অন্য একটি কোশ্চেন নিব। আমি খুব ভুল করে না থাকলে আশা করছি শাফকাত ইসলাম, উনি গত পর্বেও আমাদেরকে প্রশ্নটা করেছিলেন, কিন্তু গত পর্বটা ব্যাচেলর হওয়ার কারণে আমরা প্রশ্নটি নেইনি। তো আমরা প্রশ্নটি একটু দেখে নিচ্ছি স্ক্রিনে। Shafkat Islam বলেছেন, I have recently completed my Bachelor of Science on Textile Engineering and Management. My major subject were related to management and had basic course of textile. I am searching relevant program in Canada. Can anyone suggest some courses, PGD or certificate which would be relevant to my previous study? I have maximum fund of 50,000 Canadian dollars. Please provide your valuable suggestions. থ্যাংক ইউ শাফকাত ইসলাম। কাইসুর ভাই, আমরা যদি দেখি তাহলে উনি পড়াশোনা করেছেন আসলে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্টের উপরে, এবং ওনার ফান্ডের পরিমাণ আছে 50,000 কানাডিয়ান ডলারের মতো। এই বিষয়ে আপনার সাজেশন আমরা এক্সপেক্ট করছি। শিওর, খুব ছোট ব্যাপার। আমি বলবো যে আপনাকে যেহেতু ইন্ডিভিজুয়ালি আমরা এখন হেল্প করছি না, বাট জাস্ট একটা জেনারেল আইডিয়া দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনার যে মানি আছে দ্যাট শুড বি গুড এনাফ। আপনি ম্যারিড কিনা এটা যদি একটু বলতেন, বা আপনার ফ্যামিলি মেম্বার কতজন, সেটা হলে আরেকটু ভালো হতো। বাট ইউজুয়ালি যেটা হয় যে আপনি যে মাস্টার্সটা চুজ করবেন সেটা 1 বছরের টিউশন ফি এবং 1 বছরের যে লিভিং কস্ট আছে, হুইচ ইজ রাফলি স্ট্যান্ডার্ড $10,000 থেকে $12,000, এই পরিমাণ টাকা আপনার এটা অলরেডি এক্সিড করে গেছেন। সো টাকার ব্যাপারটা শুডন্ট বি এ প্রবলেম। যে পরে ইস্যুটা থাকছে যে আপনি আসলে ভিসা পাওয়ার জন্য আপনাকে কি কি করতে হবে, আপনাকে রিলেটেড একটা সাবজেক্ট নিতে হবে, এবং ইফ ইউ নিড হেল্প ফর শিওর আমাদেরকে একটু ইমেল করেন কাইন্ডলি আপনার পেপার সহ, দেন আমরা মোর প্রিসাইজলি আপনাকে অ্যান্সার করতে পারবো এবং হেল্প করতে পারবো আশা করছি। সো আমি আসলে আর বাড়াচ্ছি না ফার্দার, যে আপনাকে ঠিক সার্ভ যেহেতু এখন করতে পারছি না, আনফরচুনেটলি সরি, বাট শিওর আমরা পরবর্তীতে আপনি ইমেল করলে আপনার অ্যান্সারগুলি আমরা দেওয়ার চেষ্টা করব। ওকে, ধন্যবাদ কাইসুর ভাই এবং শাফকাত ইসলাম। যেভাবে কাইসুর ভাই এইমাত্র বললেন যে আসলেই একটা জেনারিক সাজেশন দেওয়া সম্ভব, কিন্তু স্পেসিফিক ভাবে যদি অ্যান্সারটা দরকার হয়, ইট রিকোয়ার্স লিটল টাইম এন্ড ইট রিকোয়ার্স লিটল রিসার্চ। মানে আমি যদি এখন মুখের উপর আপনাকে বলে দেই এই ইউনিভার্সিটিতে এই প্রোগ্রামে যান, আমার মনে হয় না সেটা কোনো সঠিক উত্তর হবে। তো সেক্ষেত্রে আপনারা স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন যে ইমেল অ্যাড্রেসটি দেওয়া আছে,
আপনি সেই ইমেল অ্যাড্রেসে যদি বিজনেস হেল্প আপনাদের দরকার হয়ে থাকে, আমাদেরকে আপনার ইন্টেনশন এবং আপনার রিকোয়ার্ডস পেপার বলতে আপনার শর্ট একটি রেজুমি, আপনার নাম এবং আপনি কোন সাবজেক্টে পড়তে চান এই সংক্রান্ত কিছু তথ্য যদি আপনারা পাঠিয়ে থাকেন, আমরা পরবর্তীতে অবশ্যই কিভাবে সেশন অ্যারেঞ্জ করতে হয় সেই ব্যাপারে আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। ওকে কাইসুর ভাই, আমরা এবার পরবর্তী আমাদের পূর্ব নির্ধারিত প্রশ্নে চলে যাই। অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করেন বাংলাদেশ থেকে স্টাডি পারমিট পাওয়ার সম্ভাবনা কেমন, মানে এটা রিগার্ডলেস আমার রেজাল্ট কেমন, কত টাকা আছে কি না আছে সবকিছুর ঊর্ধ্বে তারা প্রশ্নটা করে থেকে বাংলাদেশ থেকে পাওয়ার সম্ভাবনা কেমন। মানে আপনি যেহেতু আমি জানি ফর এ রিজন আপনি অনেক দেশের স্টুডেন্টকে নিয়ে কিন্তু কাজ করেন, ইউ আর নট অনলি ওয়ার্কিং উইথ দ্য বাংলাদেশি স্টুডেন্টস, রাদার অনেক ধরনের স্টুডেন্টদের নিয়ে আপনি কাজ করছেন, ক্যারিবিয়ান কান্ট্রিজ, মিডল ইস্ট কান্ট্রিজ, আদার সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ। সো এর ভিতরে আপনি কি এমন কোন উত্তর কি আমাদেরকে দিতে পারেন, বা আপনার কি কখনো মনে হয় যে হ্যাঁ বাংলাদেশের এই স্পেশাল সুবিধা আছে বা স্পেশালি অসুবিধা আছে, এরকম কি কিছু আছে কিনা? অসুবিধা বলবো না, সুবিধার কথাটা বলবো, কারণ অসুবিধা তো পৃথিবীর সব দেশেই আছে। সুবিধাটা হচ্ছে যে আসলে বাংলাদেশ থেকে রাফলি প্রায় কানাডা যে টোটাল স্টুডেন্ট নাম্বারটা আসে সেটা 1%-এর মতো আসে প্রত্যেক বছর, 1% হুইচ ইজ রাফলি অ্যারাউন্ড 10,000 স্টুডেন্ট আসে। এই 10,000 স্টুডেন্টের মধ্যে আপনি খেয়াল করে দেখেন যে আমাদের নাম্বারটা বাড়ানো যায় কিনা। অবশ্যই বাড়ানো যায়। বাংলাদেশ থেকে একটা অনেক স্টুডেন্টের একটা আইডিয়া আছে যে একবার দিয়ে দেখি হয় কিনা। এটা দিয়ে দেখি হওয়ার মতো ব্যাপার না, কিন্তু আপনাদেরকে বুঝতে হবে এখানে আপনার টাইম দিচ্ছেন, আপনার এনার্জি দিচ্ছেন এবং মানি দিচ্ছেন। সো তিনটার কম্বিনেশনটা আপনি যদি একবার রিফিউজ হন, দেন পরের বার আবার যখন দাঁড়াবেন তখন অবশ্যই ভিসা অফিসার দেখবে যে আগেরবার কেন রিফিউজ করা হলো। সেক্ষেত্রে স্টাডি পারমিট পাওয়ার জন্য প্রথমবার এবং একবারে যাতে পান, আমি কয়েকটা টিপস দেব। এক নাম্বার হলো যে আপনি শুধু শুধু দাঁড়ানোর জন্য দাঁড়াবেন না, কখনো জাস্ট পেপার জমা দেওয়ার জন্য দিবেন না, বরং আপনি একেবারে পুরোপুরি রেডি হয়ে তারপরে জমা দিবেন। দ্বিতীয়টা সেটা হচ্ছে যে রেডি বলতে আমি কি বোঝাচ্ছি, রেডি বলতে বোঝাচ্ছি যে আপনার যেই পেপারস গুলো রিকোয়ার্ড পেপারস আছে যেটা ইউনিভার্সিটি থেকে চেয়েছে, বা আপনার যদি কোনো কনসালটেন্টের কাছে যান অথবা কোনো কারো কাছ থেকে পরামর্শ নেন অথবা নিজের আন্ডারস্ট্যান্ডিং থেকে ফুল পেপার জমা দিবেন, কখনো পার্শিয়াল পেপার জমা দিবেন না। থার্ড সেটা হচ্ছে যে আপনার এসওপিটা অবশ্যই খুব স্ট্রংলি লিখবেন, যদি নিজে না পারেন একজন এডিটর দিয়ে অবশ্যই এডিট করিয়ে নেবেন। আর ফোর্থ হচ্ছে যে ওভারঅল আপনাকে দেখতে হবে যে কি কি কারণে ভিসা দেয় আর কি কি কারণে দেয় না। কি কি কারণে দেয় না সেটা হচ্ছে যে আমি বললাম যে আপনার যদি ফুল সেট অফ পেপারস না থাকে তাহলে আপনি ভিসা দিচ্ছে না। কিন্তু দেয়ার ব্যাপারটা কখন আসছে যে আপনার যে এডুকেশন, প্রিভিয়াস এডুকেশন, সেটার সাথে যে ফিউচার এডুকেশন আপনি যেটা টার্গেট করছেন সেটার কাছাকাছি, একেবারে অমিল দরকার নেই, কিছুটা হলেও মিল রাখার চেষ্টা করবেন, তাহলে ভিসা পাওয়ার সম্ভাবনাটা বাড়ছে। আর স্টাডি পারমিটের পাওয়ার ব্যাপারে অনেকেই একটা ভুল করেন, সেই ভুলটা হচ্ছে যে সেমিস্টার চুজ করা। আমি বলবো মোস্টলি আপনারা সেপ্টেম্বর চুজ করবেন, আর কিছু কিছু স্টুডেন্টরা জানুয়ারি চুজ করতে পারেন, বাট জানুয়ারিতে ওয়াইডলি ওপেন থাকে না অনেক ইউনিভার্সিটি, আর মেতে খুব একটা একেবারেই নাই বললেই চলে। সুতরাং সেপ্টেম্বরকে টার্গেট করে আপনার কমপক্ষে 1 বছর আগে বা 8 মাস বা 9 মাস আগে পর্যন্ত আপনারা কাজটা শুরু করে দিতে হবে। কারণটা হচ্ছে যে যদি সেপ্টেম্বরে চিন্তা করেন, লাস্ট ডেট কোন কোন ইউনিভার্সিটির তার আগের বছরের নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে শেষ হয়ে যায়, বা এট বেস্ট মার্চ। সুতরাং সময়ের ব্যাপারটা অবশ্যই খেয়াল করবেন, এবং আপনারা ভিসা যখন জমা দিবেন ভিসা পেপার পাওয়ার জন্য, সেটা হচ্ছে যে আপনার রাফলি আপনি 3 থেকে 4 মাস সময় হাতে নিয়ে করবেন কাজটা, যদি সময় থাকে। এবং লাস্ট মিনিটে করতে গেলে অনেক সময় ভুল হয়ে যায়, বা তাড়াহুড়োর সময় কোনো একটা পেপার মিস করলেন, তখন যে অসুবিধাটা হবে ভিসা পাওয়ার সম্ভাবনা কমে আসবে। সো আপনাকে এই যে গাইডলাইনগুলি বললাম সেটা একটু কাইন্ডলি ফলো করার চেষ্টা করবেন। ধন্যবাদ কাইসুর ভাই। আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এটাও একটা অ্যানাদার বার্নিং কোশ্চেন্স, কারণ বিশেষত অনেক ধরনের কি বলবো আসলে প্রতারক টাইপের যে সমস্ত এজেন্সি গুলো আছে তারা এই ধরনের কথা বলে থাকে আইএলটিএস ছাড়াও কানাডাতে যাওয়া সম্ভব, এবং কি সেটা পড়াশোনার জন্য। তো সেখান থেকেই প্রশ্নটা একটু আমাদের নিতে হচ্ছে যে ন্যূনতম আইএলটিএস স্কোর কত লাগবে, এবং স্পেশালি যারা সায়েন্সের স্টুডেন্ট আছে তারা অনেক সময় কোশ্চেনটা করে যে জিআরইটাও দরকার আছে কিনা। তো এই দুইটা বিষয় একটু আলোকপাত করতে অনুরোধ করব। শিওর। প্রথমত আসি যে আইএলটিএস ছাড়া আসা যাবে কিনা মাস্টার্সে। অ্যান্সার ইজ নো, একেবারে মানে না। সেটা কেন? কারণটা হচ্ছে যে মাস্টার্সে মিনিমাম একটা আইএলটিএস এর রিকোয়ারমেন্ট দরকার হয়, সেটা মিনিমাম 6.5 এবং কোনো ব্যান্ডই 6 এর নিচে না।
এক্সেপশনস হচ্ছে যদি কোনো স্টুডেন্ট পিজিডিতে আসে তাহলে খেয়াল করেন সে হয়তো কিছু কিছু কলেজ আছে বা ইউনিভার্সিটি খুব একটা এনকারেজ করে না, ওরা আইএলটিএস সমপরিমাণ ইএসএল বলে, ইংলিশ অ্যাজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সেটা অফার করে। এখন এটাতে অসুবিধা কি, সেটা হচ্ছে আপনি যখন কোনো ল্যাঙ্গুয়েজ কোর্সে আসবেন you will not get work permit by that time। তার মানে আপনি যদি 4 মাসের কোন একটা ইংলিশ কোর্স নিতে হয়, এই 4 মাস আপনি ওয়ার্ক করতে পারবেন না, আর যদি 8 মাসের নিতে হয় সেই 8 মাস করতে পারবেন না। এটা শেষ করে তারপরে আপনি এলিজিবল হবেন ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য, এবং সেটা আপনি প্রত্যেক সপ্তাহে পাবেন 20 ঘন্টা করে। আর জিআরই দরকার আছে কিনা, ইয়েস, কিছু কিছু সাবজেক্টের দরকার আছে, কিছু কিছুতে নাই। তো আপনি ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে আপনি দেখতে হবে যে কোনটায় প্রয়োজন আছে কোনটায় নাই। বাট ইয়েস, আইএলটিএস ইজ এ মাস্ট, অথবা আপনি সেক্ষেত্রে আইএলটিএস না থাকলে টোফেল দিয়ে আসতে পারেন। ধন্যবাদ কায়সুর ভাই। এর সাথে সম্পর্কিত আরেকটা প্রশ্ন একটু করতে চাই, যেমন অনেক সময় অনেককে বলা হয় এবং অনেকে আমাদেরকে আবার প্রশ্ন করতে চান, আইএলটিএস এর পরিবর্তে শুধুমাত্র মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়েই ভর্তি হওয়া সম্ভব কিনা, স্টাডি পারমিট পাওয়া সম্ভব কিনা, এটা যদি একটু কাইন্ডলি ক্লিয়ার করেন ব্যাপারটা। শিওর, অফার লেটার পাওয়া সম্ভব, কিন্তু আপনি অফার লেটার পাচ্ছেন হচ্ছে জাস্ট ইউনিভার্সিটির অ্যাডমিশন রিকোয়ারমেন্ট ফুলফিল করছেন। অসুবিধাটা হচ্ছে ভিসা অফিসার ক্যানট অ্যাসেস ইউ হাউ ইজ ইউর ইংলিশ, ইজ ইট গুড, মডারেট অর বেস্ট। সো আপনার যে লেভেলটা আছে, প্রফিসিয়েন্সি লেভেল আছে, সেটা আসলে জাজ করার কোনো ওয়ে থাকে না, যে কারণে আপনি এখানে একটা ভিসা না পাওয়ার সম্ভাবনা কিছুটা হলেও কাজ করে যদি মিডিয়াম অফ ইনস্ট্রাকশনটা থাকে। বাট ইয়েস, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে অফার লেটার পাওয়া যায়, দ্যাটস নট এ প্রবলেম। ধন্যবাদ কায়সুর ভাই। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই, ইসিএ করাতে হবে কি না, এডুকেশনাল ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট। শিওর, এই ইসিএ করাতে হবে অনলি ফর পার্টিকুলার ইউনিভার্সিটি, সব ইউনিভার্সিটি চায় না। যেমন ধরেন এর মধ্যে একটা ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি অফ রেজিনা, ওরা অনেক সাবজেক্টেই কিন্তু ইসিএ লাগে। সুতরাং আপনার বা ইউনিভার্সিটি অফ নর্দার্ন ব্রিটিশ কলম্বিয়া, ওদেরও লাগছে। সো যে ইউনিভার্সিটি চাবে, এবং পার্টিকুলারলি আরেকটা ইউনিভার্সিটি আছে লেকহেড ইউনিভার্সিটি, ওরা কিছু কিছু সাবজেক্টে চায়। সো সব সাবজেক্টেই যে মাস্টার্সে ইসিএ লাগবে ব্যাপারটা তা না, কিছু কিছু ইউনিভার্সিটিতে। যদি আপনি মনে করেন যে আপনি মাস্টার্স করবেন এখানে এবং আপনি ব্যাচেলর করার সাথে সাথে, তাহলে ইসি এর জন্য আপনি প্রসেস করতে পারেন। সেখানেও প্রায় 2 থেকে 3 মাস সময় লেগে যায় ইসি করাতে। এই ব্যাপারটা আপনাকে খেয়াল করতে হবে। সো আমি বলবো যে আপনি যখন আন্ডারগ্রেড করবেন, আপনি যখন আইএলটিএস এর প্রিপারেশন নেবেন, সেই সাথে ইসিএটাও করিয়ে রাখতে পারেন, এবং সেটা হেল্প করবে আপনাকে। ধন্যবাদ কায়সুর ভাই। আমরা এবার আরেকটি প্রশ্নে চলে যাব। আমাদের প্রশ্নটি করেছে জান্নাত তৌনি। জান্নাত তৌনি সম্পর্কে একটু বলি, একটু চান্স পেলাম, একটু না বললেই নয়। জান্নাত তৌনি সে আমার একেবারেই বাল্য বন্ধু বলা চলে, ঠিক আছে। আজকে অনেকদিন পরে তাকে ফেসবুকে দেখলাম, সত্যি কথাই বলছি, আজকে অনেকদিন পরে তাকে ফেসবুকে দেখলাম। অনেক দিন না, আসলে অনেক বছর বলা যায়। এবং আমি তনিকে অনেক ধন্যবাদ দিচ্ছি যে তুমি আমাদের প্রশ্নটি করেছো। তো তনির প্রশ্নটা নিয়ে নেই। বাংলাদেশ থেকে এমবিবিএস পাশের পর 10 বছর স্টাডি গ্যাপ থাকার পরেও মাস্টার ডিগ্রি কোন প্রোগ্রামে আসা কতটুকু সম্ভব, আদৌ সম্ভব কিনা? এবং আমি বলবো কায়সুর ভাই, আপনাকে আরেকটু অনুরোধ করবো, শুধুমাত্র এমবিবিএসই নয়, সেটা এমবিবিএস হতে পারে, সেটা ল রিলেটেড কোন সাবজেক্ট হতে পারে, ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোন সাবজেক্ট হতে পারে, অ্যাজ এ হোল স্টাডি গ্যাপটার কারণে আমাদের অ্যাডমিশন বা ভিসা পেতে কোনো সমস্যা হয় কিনা, এইটা একটু আলোকপাত যদি করেন। মাস্টার্স লেভেলে না, অনেকের এক্সপিরিয়েন্স অনেক রকমের। আমি কাজ করছি আজকে 21 বছর হলো। এই 21 বছরের এই বিজনেস লাইফে আমি 2-1টা স্টুডেন্টকে দেখেছি যে ওদের ভিসা দেয়নি, বলেছে যে তোমার স্টাডি গ্যাপ প্রচুর। বাট বাকিরা যে কথাটা বলেছে, ওদের এসওপি, অ্যাগেন আমি রেফার করছি এসওপিতে, ওরা এসওপিটা ঠিক করে লেখেনি। বাংলাদেশ থেকে এমবিবিএস পাস করেছেন জানাত আপনি, 10 বছর হয়েছে, ফাইন, কোনো অসুবিধা নেই। আপনি এরপরে আপনি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিয়ে আপনি এটা এসওপিতে উল্লেখ করতে হবে যে আমি 10 বছর আগে পাস করেছি এবং এত বছর আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, বাট আমি ফার্দার এনহ্যান্স করতে চাই, আমার ডেভেলপমেন্টের দরকার। এই ডেভেলপমেন্টের জন্য আপনি কোন প্রোগ্রামে আসবেন সেটা আসলে আপনার সাথে ইন্ডিভিজুয়ালি কথা বলতে হবে। বাট ইউজুয়ালি হেলথ রিলেটেড সাবজেক্টে অবশ্যই আসতে পারেন, যেমন ধরেন মাস্টার্স অফ পাবলিক হেলথ, এই টাইপের সাবজেক্টগুলি খুব প্রমিজিং এখানে, সেগুলিতে আসতে পারেন। আর সম্ভাবনা কতটুকু,
পুরোপুরি। কারণটা হচ্ছে যে এখানে বরং অনেক ইউনিভার্সিটি এক্সপিরিয়েন্সড স্টুডেন্টদেরকে দাম দিচ্ছে। কেন দিচ্ছে? কারণটা হচ্ছে আপনি ইউ আর ব্রিঙ্গিং সাম এক্সপিরিয়েন্স, যেটা হয়তো একটা ফ্রেশ গ্রাজুয়েট আনতে পারছে না। সো সেক্ষেত্রে আমি বলবো যে ইয়েস, মাস্টার্স যদি আপনি টার্গেট করেন দ্যাট উড বি গ্রেট। আর যদি মাস্টার্সে কোনো কারণে আপনার কাছে মনে হচ্ছে যে না খুব বেশি মনে হয় প্রেশার, তাহলে আপনি পিজিটি টার্গেট করতে পারেন। বাট পিজিডিতে করলে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ইউজুয়ালি পিজিডি গুলি 1 বছরের হয়, সেক্ষেত্রে আপনি মাত্র 1 বছর ওয়ার্ক পারমিট পাবেন কানাডায়। কিন্তু কোনো মাস্টার্স বা পিজিডি যদি 2 বছর 1 বছরের বেশি হয়, তখন আপনি 3 বছর ওয়ার্ক পারমিট পাবেন। সো এই ব্যাপারটাও একটু মাথায় রাখবেন কাইন্ডলি। ধন্যবাদ কায়সুর ভাই এবং ধন্যবাদ টনি তোমাকেও। কারণ স্টাডি গ্যাপের বিষয়টি আসলে অনেকের জন্যই এইটা একটা প্রশ্ন যে আমি যেই ব্যাকগ্রাউন্ডেই থাকি না কেন, কিন্তু স্টাডি গ্যাপ থাকলে আদৌ আমাকে কানাডা নিবে কিনা। এবং আমার মনে হয় কায়সুর ভাই যথার্থ একটি উত্তর দিয়েছেন যে স্পেশালি বরঞ্চ কিছু ইউনিভার্সিটি এক্সপেরিয়েন্সদেরকে নিতে বেশি আগ্রহ প্রকাশ করে, তাই না? তো এটা অবশ্যই আমাদের জন্য একটা পজিটিভ নোট। আমরা পরবর্তী একটি প্রশ্ন নিয়ে নিচ্ছি। কামরুন নাহার তমা, তিনি মালয়েশিয়াতে থাকেন বুঝতে পারছি আমরা, যে মালয়েশিয়া থেকে 3 বছর ব্যাচেলর করে কি কানাডাতে পিজিডি কোর্সের জন্য যাওয়া যাবে কিনা? ইয়েস, যাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। 3 ইয়ার্স এর যেহেতু আপনি ব্যাচেলর করেছেন, সো ইউ আর এলিজিবল ফর পিজিডি প্রোগ্রাম সিম্পলি। আচ্ছা কাইসুর, এর সম্পর্কিত একটা প্রশ্ন আবার করতে চাই, কারণ এই ধরনের প্রশ্নগুলো পাই। যেমন অনেকে বাংলাদেশ থেকে পড়াশোনা করেছে, কামরুন নাহার তমা উনি পড়াশোনা করেছেন মালয়েশিয়া থেকে। এরকম অনেকে প্রশ্ন করে যে আমি যদি উন্নত কোনো দেশ থেকে পড়াশোনা করে থাকি বাংলাদেশ ব্যতীত, সেক্ষেত্রে কানাডাতে আসা ব্যাপারে আমি কতটুকু সুবিধা পেতে পারি, বা এরকম আদৌ কোনো সুবিধা আছে কিনা? অবশ্যই আছে। একটা জিনিস এখানে আসলে কয়েকটা ফ্যাক্টর কাজ করছে। এক নাম্বার হচ্ছে মালয়েশিয়ার মতো দেশে যখন 3 বছরের আন্ডারগ্রেড দিচ্ছে, দিস ইজ এ প্রবলেম ফর কানাডা। কারণটা হচ্ছে কানাডার আন্ডারগ্রেড গুলি 4 বছরের। সো যে অসুবিধাটা হয় যে ও হয়তো ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে মালয়েশিয়া থেকে, কিন্তু যখন অ্যাপ্লাই করছে ওকে মাস্টার্সে নিচ্ছে না। দিস ইজ হার্ট ব্রেকিং আমি বলবো একটা স্টুডেন্টের জন্য। কারণ অনেক টাকা খরচ করে, অনেক মেধা খরচ করে উনি একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছে না বিকজ অফ দ্য এডুকেশন সিস্টেম। সেম গোস ফর মেনি ইউকে কলেজেস, যে ওদের ওখানেও আপনি 3 ইয়ার্স এর ব্যাচেলার। আর হচ্ছে অন্যান্য দেশ থেকে আসার ব্যাপারে কোনো বাধা নেই, খালি যে ব্যাপারটা লাগবে সেটা হচ্ছে যে আপনার স্পন্সরশিপের ব্যাপারটা অবশ্যই ক্লিয়ার করতে হবে, যে কে আপনার স্পন্সর হচ্ছে। আর 2টা পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। একটা হচ্ছে যদি ধরেন আপনি তোমার কথাই বলছি যে আপনি যদি মালয়েশিয়া থাকেন ফর মোর দেন 6 মাস, তাহলে আপনি মালয়েশিয়ারও, এবং মালয়েশিয়া থেকে আপনি ধরেন প্রসেস করছেন, সেক্ষেত্রে আপনি মালয়েশিয়ার ওখানে যেই পারমিট আছে আপনার, সেই পারমিটটা দেখাতে হচ্ছে, এবং এখান থেকে পুলিশ ক্লিয়ারেন্স লাগছে। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্সও লাগবে। সো এটা একটু আগে ভাগে কাজ করতে হয় অনেক স্টুডেন্টদের। এটা হয়তো অনেকে খেয়াল করে না যে লাস্ট মিনিটে হয়তো বাংলাদেশে অনেক সময় বিভিন্ন কারণে পুলিশ ক্লিয়ারেন্স আসতে হয়তো দেরি হয়, তখন ফ্রাস্ট্রেটেড হয়ে যায় ছেলে মেয়েরা। এই ব্যাপারটা যেন না ঘটে। ধন্যবাদ কায়সুর ভাই। আমরা তাহলে এবার আমাদের পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নে চলে যাই। সেটা হচ্ছে কত টাকা ফান্ডিং দেখাতে হবে। এটা নিয়ে আমরা একটু আগেও আংশিকভাবে আলোচনা করেছিলাম, এবং আপনি 2-একটা উদাহরণ দিয়েছিলেন যে 1 কোটি টাকা দেখানোর পরেও কাউকে বলা হচ্ছে যে তার সাফিসিয়েন্ট মানি নাই, কেউ 32 লাখ টাকা দেখানোর পরও সে পারমিট পেয়ে যাচ্ছে। তার মানে আসলে কত টাকা ফান্ডিং দেখাতে হবে এই বিষয়ে আমার মনে হয় একটা আমাদের যদি একটা রোড ম্যাপ দেওয়া যায়, অ্যামাউন্ট বলাটা কষ্টকর আমি জানি, একটা যদি রোড ম্যাপ দেওয়া যায় কাসির ভাই। শিওর। এটার একটা ডিফারেন্ট একটা উদাহরণ দিই। আমার ভাগ্নি বলছিলেন কয়েকদিন আগে যে ওর মাত্র 70,000 টাকা ছিল ব্যাংকে, এবং ও ভিসা পেয়েছে কানাডার। বাট ওটা ছিল ভিজিট ভিসা। এখন ভিজিট ভিসা 70,000 টাকায় কি ভিজিট ভিসা দেয়? আপনি কয়েক হাজার লোককে জিজ্ঞাসা করলে বলবে না এটা মিথ্যা কথা বা এটা অসম্ভব। এখন সম্ভব হয়েছে কিভাবে? সেটা হচ্ছে উনি কিন্তু আইসিডিডিআরবিতে কাজ করতেন এবং রিসার্চার হিসেবে এখনো কাজ করছেন। তো তার যে প্রোফাইল, তিনি আসলে এখানে এসে থেকে যাবেন এই ব্যাপারটা কোনোভাবেই সম্ভব না। আর দ্বিতীয়টা হচ্ছে যে উনি যে জব করছেন সেটার বাংলাদেশে যে পার্সপেক্টিভ, সেটাতে অবশ্যই তাকে বোঝা যাচ্ছে যে উনি রেসপন্সিবল একটা পার্সন, এবং এখানে এসে অন্তত যেটা রেফিউজি ক্লেম করা এই টাইপের কোনো কাজ করবে না, সেই জন্য দেওয়া হচ্ছে। এবার আমি ফেরত যাই হচ্ছে মেইন কোশ্চেনে, যে কত টাকা ফান্ডিং দেখাতে হবে। কত টাকা ফান্ডিং এর আসলে কোনো আমি বলবো যে স্পেসিফিক এইভাবে গাইডলাইন নাই,
কিন্তু যে গাইডলাইনটা আছে সেটা হচ্ছে যে অ্যাটলিস্ট আপনি যে লিভিং কস্টটা আছে বা টিউশন ফিটা আছে সেটা যাতে কভার করতে পারেন। এখন ধরেন আপনি দুইটা তিনটা উদাহরণ দিই। এক নম্বর উদাহরণের মধ্যে থাকছে যে আপনি 100% স্কলারশিপ পেয়েছেন, সেক্ষেত্রে আপনি জাস্ট লিভিং কস্টটা যদি ইউনিভার্সিটি বিয়ার না করে আপনি ওইটুক দেখালেই চলছে। সেটা কত? যদি আপনি একজন সিঙ্গেল পার্সন হন তাহলে আমি বলবো বিটুইন 7-8 লাখ টাকা দেখালেও ভিসা দিচ্ছে। এবং আমার ভুরি ভুরি উদাহরণ আছে যে যারা পেয়েছেন এত কম দেখিয়ে। এখন আসেন যে নর্মালি আপনি একটা আন্ডারগ্রেড করছেন, আন্ডারগ্রেডের জন্য নর্মালি আমি বিটুইন 50 to 60 লাখ মিনিমাম দেখাতে বলি, কারণটা হচ্ছে ওর 4 বছরের আন্ডারগ্রেড। সুতরাং এখানে অনেকগুলি টাকার ব্যাপার আছে, অনেক দিনের ব্যাপার আছে। সো ভিসা অফিস যেটা দেখতে চায় যে তার ফান্ডিংটার একটা স্মুথনেস আছে কিনা, এবং একটা লিঙ্ক দেখতে চায় যে যদি ধরেন একটা ফ্যামিলিতে 6 জন মেম্বার থাকে, অর্থাৎ বাবা মা এবং 4 ভাই বোন। এখন আপনি যদি বড় ভাই হন তাহলে বাকি যে 3 জন আছেন তারা পড়াশোনা করবে কি দিয়ে? সো আপনি সেখানে 60 লাখ টাকা দেখালেও অনেকে বা 70 লাখ দেখালেও অনেক সময় ভিসা দিচ্ছে না। কারণটা কি? কারণটা হচ্ছে যে ওরা ভিসা অফিসার দেখতে চাচ্ছে যে বাকি ভাই বোনরা কিভাবে পড়াশোনা করবে বা ওদের জন্য সাফিসিয়েন্ট মানি আছে কিনা। এবার আসি মাস্টার্স এর ক্ষেত্রে। মাস্টার্সে ইয়েস, রাফলি আপনার লিভিং কস্ট যেটা আমি কয়েকবারই উল্লেখ করছিলাম যে $10,000 বা $12,000 প্লাস হচ্ছে যদি আপনি টিউশন ফি যদি 1 বছরে দিয়ে দেন তাহলে এই পরিমাণ থেকে শুরু করে আরেকটু বেশি দেখালে চলছে। কিন্তু অনেকেই আবার ফ্যামিলি সহ আসতে চান। সেই ফ্যামিলি যদি 2 জন হয় তাহলে হয়তো আপনার প্রায় $20,000 বা আরেকটু যত বাড়তে থাকে সেভাবে একটা থ্রেশহোল্ড আছে, সেই থ্রেশহোল্ডটা আপনাকে ফলো করতে হবে। তবে অন এন এভারেজ আমি বলবো যে ফান্ডিং এর ব্যাপারটা আপনারা একটু মিনিমামটা যেটা হচ্ছে লিভিং কস্ট দেখানো এইটুকু অন্তত লাগবে, আর আরো যত বেশি দেখাতে পারেন তত ভালো হয়। তবে ফান্ডিংটা যে উড়ে আসলো ব্যাপারটা তা না, ফান্ডিংটা কোত্থেকে আসলো সেটার জন্য অবশ্যই একটা লিঙ্ক দেখান, সেটা খুব জরুরি। দেখবে আপনার কাছে ফেরত যাচ্ছে। সরি সিদ্দিক ভাই, আপনার কথা শুনতে পাই, আরেকবার একটু রিপিট করবেন কাইন্ডলি। সরি কাইসুর ভাই, জি শুনতে পাচ্ছেন এখন? সরি আপনি কথা জি এখন শুনতে পাচ্ছেন। সরি একটু কোন একটা কারণে সাউন্ড ইস্যু ছিল। সরি একবার একটু রিপিট করবেন। টেকনিক্যাল সমস্যা আমাদের একটু হতে পারে, আশা করছি দর্শকরা সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেটা বলছিলাম কাইসুর ভাই, আপনার সর্বশেষ লাইনটি ছিল যে মানে প্রুফ অফ ফান্ডের সোর্সটাও দেখাতে হবে, তাই না? যে কিভাবে টাকাটা আসলো, সেটা ট্যাক্সের মাধ্যমে হতে পারে বা সেটা যদি আমার বিজনেস থেকে এসে থাকে সেটা আসতে পারে। এই সোর্সটাকেও ক্লিয়ারলি শো করতে হবে। আদারওয়াইজ 50 লাখ বা 60 লাখ টাকা বা 1 কোটি টাকা যেভাবেই যত টাকাই আমরা দেখাই না কেন, এটা তো হঠাৎ করে চলে আসার কথা না। তো এই জায়গাটা আমাদেরকে সোর্সটা ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা, এরপরের একটা প্রশ্ন আমাদের এসেছে, পিএনপি তে অ্যাপ্লাই করার পর যদি স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করলে কি ভিসা দেয় কিনা? মানে সোজা কথা, উনি ইমিগ্রেশন প্রসেসে অ্যাপ্লাই করেছেন অলরেডি, হয়তোবা এই অবস্থাতে উনি ভিসার জন্য অ্যাপ্লাই করবে কি করবে না? আচ্ছা, পিএনপির যদি আমি খুব স্পেসিফিক জায়গাটা যাব, যে আপনি যদি পিএনপি তে অ্যাপ্লাই করেন এবং যদি ইনভাইটেশন পান, ইনভাইটেশন লেটার পেয়ে যান গভর্নমেন্ট থেকে, আমি বলবো তখন আর দুইটাতে করেন না। কারণটা হচ্ছে যে ইনভাইটেশন লেটার পাওয়া মানে হচ্ছে আপনার প্রসেসটা প্রায় 80-90% আগিয়ে থাকা। সো সেক্ষেত্রে আসলে আপনার জাস্ট ওয়েস্টেজ অফ মানি অ্যান্ড টাইম আমি বলবো। বাট যদি আপনি জাস্ট পুলে আপনি আপনার জাস্ট ডেটাটা ইনপুট করেছেন, সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনি স্টুডেন্ট ভিসায় ট্রাই করতে পারেন, সেখানে কোনো সমস্যা নেই। এবং ভিসা দেয় কিনা অ্যাগেইন ঘুরে ফিরে একই কথা, যে আপনার ভিসা অফিসার ভিসা দিবে কিনা এটা ভিসা অফিসারের ব্যাপার, বাট মানে আইনগত কোনো বাধা নেই, আপনি চাইলে 2-3টা স্ট্রিমে অ্যাপ্লাই করতেই পারেন। কাইসুর ভাই, আমি আপনার সাথে একটু অ্যাড করব, যেহেতু আমি ব্যক্তিগতভাবে পিএনপি প্রোগ্রাম রিলেটেড ব্যাপারগুলো নিয়ে অনেক
কন্টেন্ট তৈরি করে থাকি, কিছুটা পড়াশোনা করার চেষ্টা করে থাকি। জিয়া ভাই, যেমনটা কাইসুর ভাই মাত্র বললেন যে শুধুমাত্র যদি আপনি পুলে আছেন এই অবস্থাতে অ্যাপ্লাই করতেছেন কিনা, অবশ্যই আপনি অ্যাপ্লাই করতে পারেন বা ট্রাই করতে পারেন টু ম্যাক্সিমাইজ ইউর প্রবাবিলিটি, রাইট? কিন্তু জিনিসটা যদি এমন হয়ে থাকে, যেমন আমি আরো স্পেসিফিক প্রশ্নের উত্তর আপনাকে দিতে চেষ্টা করব। ধরেন আপনি সাসকাচন ইমিগ্রেশন নমিনি প্রোগ্রাম নিয়ে আগাতে চাচ্ছেন এসআইএনপি তে। এখন রিসেন্ট ট্রেন্ড গুলো হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি স্কোর যদি 70 না হয়, মোস্ট লাইকলি আপনি আইটিও পাবেন না, মোস্ট লাইকলি। এখন 70 জায়গায় আপনার যদি 68 বা 69 টাইপের কিছু থাকে, আপনি আশা করলেও করতে পারেন, যদিও সেই সম্ভাবনাটা যথেষ্ট ক্ষীণ, আমি আবারও বলছি। কিন্তু আপনার পয়েন্ট যদি হয়ে থাকে 63, 4, 5 রিলেটেড, তাহলে আমি খুব জোর গলায় আপনাকে অনুরোধ করব, বেটার আপনি স্টাডি পারমিটের দিকে জোরে সোরে চিন্তা করেন। কারণ 63, 64 থেকে কাট অফে যাওয়া, এটা আসলে উড নট বি পসিবল আনলেস ইটস এ মিরাকল। আমার মনে হয় কাইসুর ভাইয়ের উত্তর এবং আমার উত্তর মিলে আপনি বোধহয় একটা কমপ্লিট উত্তর বোধহয় আপনি পেয়েছেন। অনেক ধন্যবাদ জিয়া ভাই। কারণ জিয়া ভাইকে আরেকটা ব্যাপার অ্যাড করতে চাই, যে মনে রাখবেন প্রত্যেক বছর কিন্তু আপনার পয়েন্ট কমছে, বাড়ছে না কোনো কারণে, আনলেস আদারওয়াইজ আপনি একটা নতুন স্টাডি মানে মাস্টার্স আপনি যদি অ্যাড না করেন, তাহলে আমি কোনো পয়েন্ট দেখি না, কারণ দেখি না অ্যাড হওয়ার। সুতরাং এটা আপনাকে মাথায় রাখতে হবে যে যত দিন যাবে আপনার আসলে পয়েন্ট কমতে থাকবে। সেই মানে মাস্টার্স অ্যাড করা মানে ধরেন আপনার অলরেডি শুধু ব্যাচেলর আছে, আপনি আরেকটি মাস্টার্স করতে চাচ্ছেন, বাট অলরেডি আপনার মাস্টার্সও আছে, সেক্ষেত্রে আরেকটা মাস্টার্স করাতে কিন্তু কোনো পয়েন্ট অ্যাড হচ্ছে না, আনলেস হ্যাঁ হতে পারে যে আপনি এত ফ্রেঞ্চ ভাষা শিখতে যাচ্ছেন, ফ্রেঞ্চের মাধ্যমে আপনি পয়েন্ট অ্যাড করতে পারেন, এছাড়া কিন্তু আসলে কোনো সুযোগ নেই। বাট স্টিল জিয়া ভাই আপনাকে অনেক ধন্যবাদ, কারণ আপনার এই প্রশ্নের মাধ্যমে আর অনেকেই এই আপনার মতো সিচুয়েশনে যারা আছে তারা উত্তরটা জেনে গেল। আমরা আরেকটি প্রশ্ন নেই, কামরুন্নার তমা, উনি আবার একটি সুন্দর প্রশ্ন করেছেন। স্যার, অনেকে বলে মালয়েশিয়া থেকে ব্যাচেলর এন্ড করে কানাডা পিজিডি কোর্সের জন্য অ্যাপ্লাই করলে নাকি আইএলটিএস লাগে না, ইজ ইট ট্রু স্যার? ইয়েস, ইট ইজ ট্রু ইন দ্য সেন্স যে আপনি খেয়াল করেছেন কিনা তো আমি জানি না, সেটা হচ্ছে একটু কথা বলেছিলাম যে যদি আপনার মিডিয়াম অফ ইংলিশ হয় তাহলে কিন্তু লাগছে না। এটা একেবারে ইউনিভার্সিটির নিয়ম আছে যে 2 বছর যদি আপনার পড়াশোনা ইংলিশ মিডিয়ামে থাকে তাহলে লাগছে না। এগেইন ঘুরে ফিরে আমি একটা কথাই বলছি যে এটা তো লাগছে না, আপনি বুঝতে পারছেন, কিন্তু আপনার ইংলিশ জাজ করার কোনো ওয়ে থাকছে না। যেহেতু থাকছে না, আপনার দেয়ার ইজ লিটল বিট অথবা হায়ার পসিবিলিটি যে আপনাকে ভিসা রিফিউজ করতে পারে, এই একটা ছোট্ট কারণে। এখন আপনি ভিসা অনেকগুলি কারণে পাচ্ছেন, শুধুমাত্র আপনার এডুকেশন দিয়ে পাচ্ছেন না, শুধুমাত্র আপনার স্পন্সরশিপ দিয়ে পাচ্ছেন না। সুতরাং আমি বলবো যে আমরা যখন আসলে কোন স্টুডেন্টকে বলি যে পেপার সাবমিট করার জন্য, উই ওয়ান্ট টু সি যে প্রত্যেকটা ক্রাইটেরিয়া ফুলফিল করলো কিনা। যদি না করে আলটিমেটলি ইটস জাস্ট ওয়েস্টেজ অফ টাইম এন্ড মানি। সো ইয়েস, আপনি মালয়েশিয়া থেকে এরকম গল্প শুনবেন যে অমুকে পেয়েছে, এটা শুনে লাভ নেই, আপনি পেয়েছেন কিনা সেটা দেখার বিষয়, এবং আপনি যুক্তিযুক্ত কারণে আপনি ভিসা পাবেন, সেই ব্যাপারটা অবশ্যই খেয়াল করবেন। কাইসুর ভাই, আমার মনে হয় 2-3 দিন আগেই আমি আপনি একটা আলোচনা করছিলাম, সেই আলোচনা বোধহয় আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করা উচিত, কারণ তোমার এই প্রশ্নটি অনেকের মধ্যে আছে, এবং আমি আপনি একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম, সেটা বোধহয় এরকম একটা কিছু ব্যাপার। সেটা হচ্ছে অনেকেরই এখন কোয়ালিফিকেশন আছে, বাট প্রবাবলি ইট ইজ এ ট্রেন্ড নাও, কানাডা ইজ লুকিং ফর মোর দ্যান কোয়ালিফাইড পারসনস। অর্থাৎ তোমার কথায় যদি আসি, হ্যাঁ ইটস এ লিটল বিট গ্রে, আইএলটিএস ছাড়াও আমি হয়তো অ্যাডমিশনটা পেয়ে যেতে পারি। নাও হাউ অ্যাবাউট মালয়েশিয়ার মতো এরকম আরো অনেক কান্ট্রি থেকে 1000 স্টুডেন্ট অ্যাপ্লাই করলো, 1000-এর ভিতরে 200 জনের আইএলটিএস আছে, বাকি 800 জনের নাই। ফর শিওর আইআরসিসি অফিসার প্রবাবলি উইল বি লুকিং ফর দোজ 200 ফার্স্ট, কারণ ওদের আরো একটা স্ট্রেংথ আছে। তো এটাই বললাম তমা, আমি অনুরোধ করব আপনাকে এবং আপনার সাথে আপনার সম সিচুয়েশন আরো যারা স্টুডেন্ট আছে, যে আমি যদি সিরিয়াস হয়ে থাকি, আমাকে কানাডা যেতেই হবে, আমাকে স্টাডি পারমিট পেতেই হবে, তাহলে আইএলটিএস নিয়ে আমাদের ভয় পেলে চলবে না। এটাকে ভয়ও পাওয়া যাবে না এবং এটাকে যন্ত্রণাও মনে করা যাবে না, কারণ এন্ড অফ দ্য ডে আমি কিন্তু কানাডাতে ইংলিশই পড়বো, ইংলিশই শিখবো, আনলেস আমি ফ্রেঞ্চে না যাই, কারণ কানাডা তো বাইলিঙ্গুয়াল কান্ট্রি। সো আমার কাছে দুইটাই চয়েস, আইদার ইংলিশ অর ফ্রেঞ্চ। সুতরাং আমার মনে হয় এই জায়গাটা থেকে আমরা একটা সাজেশন নেই, একটা লেসন নেই, যে
আইএলস ধরে নিচ্ছি মাস্ট ধরে নেওয়া বোধহয় ভালো। শিওর। আর তোমার জন্য এবং অনেকের জন্যই একই একটা সলিউশন বলবো, সেটা হচ্ছে যে আপনি দেখবেন কোনো ফার্মে যদি যান, এরা যদি বলে যে না আপনার কিছু লাগবে না, অনেকের আবার পাসপোর্টও লাগে না, এমনও শুনেছি যে পাসপোর্ট ছাড়াই ওরা কানাডায় পাঠিয়ে দেয়। এরকম আপনি যদি আসলে দেখেন যে এরকম প্রতিশ্রুতি দিচ্ছে কেউ, প্রতিশ্রুতি দেওয়ার কোনো অবকাশ নাই, কারণটা হচ্ছে ওরা ভিসা অফিসার না। ফার্মগুলি আমাদের মতোই মানুষ এবং ওরা ফেরেশতা না ভাই। এবং যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে যে আপনাকে ভিসা দেওয়ার যে যুক্তিযুক্ত কারণ ছিল, আপনার আইএলটিএস নাই, আপনি তারপরে ভিসা চাচ্ছেন, ফাইন, আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সে আসতে চান, সেটা মাত্র 5% ভিসা ইস্যু করে। তার মানে 95 স্টুডেন্টস আর বিং রিজেক্টেড ফর দিস ল্যাঙ্গুয়েজ পারপাস। তা আপনি এই জিনিসটা এড়িয়ে না গিয়ে বরং এটা জাস্ট এমব্রেস ইট, এবং আমি বলবো যে একটু সময় নিয়ে এক সেমিস্টার পরে আসেন দরকার হলে, কিন্তু রেডি হয়ে আসেন, কোন রকমের মিথ্যা প্রতিশ্রুতিতে যেয়েন না। সিদ্দিক ভাই আপনার কাছে মনে হয় ফেরত যাই আমরা আবার। ধন্যবাদ কায়সুর ভাই আরো পরিষ্কার করে ব্যাপারটি বলার জন্য। আমরা এবার আরেকটি প্রশ্ন নিব। আশকার মাহি রুশো সেকেন্ড মাস্টার্স ডিগ্রি করার জন্য অ্যাপ্লাই করা যাবে কিনা, অর্থাৎ উনি বাংলাদেশে একটি মাস্টার্স করেছেন এবং উনি আবারও কানাডাতে মাস্টার্স করতে আসতে চাচ্ছেন। মিনওয়াইল একটু কথা বলি, আশকার মাহির রুশো ভাই উনি যে মাস্টার্স করেছেন, উনি ওয়ান অফ মাই মাস্টার্স ক্লাসমেটস। সো ধন্যবাদ মাহি ভাই, আপনাকে অনেকদিন পরে দেখলাম এবং লাইভে প্রশ্ন করার জন্য। আশা করছি আপনার মতো অনেকে এই ধরনের প্রশ্নের সম্মুখীন হবেন। কায়সুর ভাই আপনার কাছে ফেরত যাবো উত্তরটির জন্য। শিওর। রুশো ভাই আপনি যদি আসলে ঠিক সেম সাবজেক্টে পড়তে আসেন, অ্যান্সার ইজ নো। কারণটা হচ্ছে আপনার দেয়ার ইজ নো লজিক যে আপনি ধরেন মাস্টার্স ইন মার্কেটিং করেছেন, এখানেও আপনি মার্কেটিংই করতে চান, সেটা হলে কেন করবেন, এবং এটা কোনো যুক্তির মধ্যে আসে না। আপনি ধরেন মার্কেটিং করেছেন মাস্টার্স, বাট এখন যদি ডিজিটাল মার্কেটিং এর উপরে করতে চান, দেন দ্যাট কুড বি সামথিং স্পেশালাইজ, আপনি সেটা এসওপি তে লিখতে পারেন। বা আমি জানি না ঠিক আপনি কিসে মাস্টার্স করেছেন, তাহলে হয়তো আপনাকে আরেকটু মোর স্পেসিফিক অ্যান্সার দেওয়া যেত। বাট ইউজুয়ালি সেম সাবজেক্টে আমি হাইলি ডিসকারেজ করব, বাট ইন এ ডিফারেন্ট সাবজেক্ট ইয়েস মাস্টার্স করা যাবে, বা আপনি 2-3টা মাস্টার্স থাকলে অসুবিধা নাই সেক্ষেত্রে। সো 3rd 4th মাস্টার্সও পসিবল। ধন্যবাদ কায়সুর ভাই। এবার আমরা অন্য কোনো দর্শকের প্রশ্ন আসার আগে আমাদের পূর্ব নির্ধারিত লিস্টেড প্রশ্নে চলে যাই একটু। স্কলারশিপ নিয়ে আমাদের অনেক রকমের জল্পনা কল্পনা আছে এবং আমাদের অনেক চাহিদা স্কলারশিপ পাওয়া নিয়ে। কারণটা খুবই স্বাভাবিক এবং আমি মনে করি খুবই যুক্তিযুক্ত। কারণ মাস্টার্স বলি এবং পিজিটি বলি, যাই বলি না কেন, পড়াশোনার খরচটা তো অনেক, তার সাথে লিভিং কস্ট, তার উপরে যদি আমরা ফ্যামিলি নিয়ে আসি, অনেকের সন্তানও আছে, সবকিছু মানে অনেক টাকার একটা খরচ। তো সেই হিসেবে স্কলারশিপটা আমার মনে হয় খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখান থেকে আমরা হয়তো আমাদের খরচের একটা অংশ মেটাতে পারবো। এই বিষয়ে একটু জানতে চাচ্ছি। ওকে, আমি এইটার উদাহরণটা এইভাবে দেই যে আপনি যদি কোনো প্রতিষ্ঠানে চাকরির জন্য যান, আপনি যদি সবচেয়ে টপ ক্যান্ডিডেট হন, তাহলে আপনাকে খুব আলিঙ্গন করে নিচ্ছে। আপনি যদি স্কোর ভালো না করেন, ওরা নেয়ার জন্য নিচ্ছে কিন্তু খুশি হয়ে নিচ্ছে না। সেম ওয়েতে মাস্টার্সে যদি আপনি আসলে স্কলারশিপ পেতে চান, দেন ইউ হ্যাভ টু হ্যাভ এ গুড রেজাল্ট। আপনার ভলেন্টিয়ার এক্সপিরিয়েন্স, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এগুলি সব মিলে কিন্তু দিচ্ছে। এমন না যে আপনি খুব সুপার রেজাল্ট নাই, স্কলারশিপ পাচ্ছেন না বা পাবেন, এরকম কোনো কথা নেই। আচ্ছা, একটা উদাহরণ দিই। যেমন আপনার কনফ্লিক্ট স্টাডিজে আমি একটা স্টুডেন্টকে যখন ভর্তি করালাম মাস্টার্সে, ওকে প্রায় 90% পর্যন্ত স্কলারশিপ দিয়েছে ইউনিভার্সিটি থেকে, কিন্তু ছিল হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে, কিন্তু কাজ করতেন উনি একটা এনজিওতে। তখন যেটা করেছে যে আপনার বাংলাদেশে জেন্ডার ইস্যু নিয়ে যে ঝামেলাগুলি হচ্ছে এখনো স্টিল, মানে সব সোসাইটিতে ঝামেলা আছে, বাংলাদেশের ক্ষেত্রে হয়তো ব্যাপারটা একটু বেশি রকমের, সে ওই ইস্যুগুলি খুব সুন্দর করে তারা এসওপিতে নিয়ে আসছে এবং প্রফেসরদেরকে ইমপ্রেস করতে পেরেছে এবং অনেক বেশি রকমের 90% স্কলারশিপ পেয়েছে। এবং পরবর্তীতে দেখা গেছে ও আসলে 110%-এর মতো স্কলারশিপ পেয়েছে। তার মানে হচ্ছে যে ও টিউশন ফি প্লাস কিছু লিভিং কস্টও পেয়েছে। এখন পিজিটির ব্যাপারে আসেন, পিজিটি লেভেলে স্কলারশিপ খুব কম, কারণ এগুলি ম্যাক্সিমাম কলেজগুলি অফার করে এবং কলেজগুলি খুব একটা গ্রেট না স্কলারশিপ অফার করার জন্য। কিভাবে পেতে পারেন? তাহলে আমি বলবো যে আপনার প্রিভিয়াস রেজাল্ট, আপনি যে সাবজেক্ট চুজ করছেন সেটা, এবং আপনার ভলেন্টিয়ার এক্সপিরিয়েন্স বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স, দুইটার কম্বিনেশন সুন্দর হতে হবে। টপ অফ দ্যাট আপনি আপনার আসলে যেই সাবজেক্টে পড়তে চান সেটা চুজ করা এবং
যে প্রফেসররা আছে তাদেরকে ইমপ্রেস করতে হবে। যদি সেই এই প্রত্যেকটা গুড কম্বিনেশন হয় তাহলে আপনার স্কলারশিপের ব্যাপারটা কি ফিউ পার্সেন্টেজ থেকে 100%, ইভেন 110-20% পর্যন্ত হয়ে যাবে। যখন আমি 110-20 বা 150% বলি, আমি মিন করছি যে টিউশন ফির পরে আপনি লিভিং কস্টের জন্য আপনি এক্সট্রা টাকা পাচ্ছেন। ধন্যবাদ কায়সুর ভাই। আশকার মাহি ভাই উনি আবার একটু আমাদেরকে কমেন্ট করেছেন যে আই হ্যাভ কমপ্লিটেড মাই মাস্টার্স ইন টেলিকম বাট আই এম পারসুইং মাস্টার্স ইন ডাটা সায়েন্স। ওকে মাহি ভাই, আমার মনে উত্তরটা স্টিল অলমোস্ট একই থাকতেছে নাকি? হ্যাঁ, কিন্তু ডেটা সায়েন্সে আমি বলবো এখানে স্কলারশিপের ব্যাপারটাই এখনই আসছিল। ডেটা সায়েন্সে এখানে প্রচুর স্কলারশিপ আছে, ছড়াছড়ি স্কলারশিপের। আসলে এখন আমরা ডেফিনেটলি ওয়ান টু ওয়ান আপনাকে হেল্প করতে পারবো যদি আপনার সব প্রিভিয়াস রেজাল্টগুলি দেখি এবং আপনি ঠিক কোন ইউনিভার্সিটি চুজ করছেন সেটার উপরে ডিপেন্ড করে। আশা করি আপনার গুড লাক উইথ ইউর কি বলবো যে টার্গেট, এবং কানাডায় যদি আমাদের কোনো হেল্প লাগে লেট আস নো, উইল বি হ্যাপি টু হেল্প ইউ। ওকে, ধন্যবাদ কায়সুর ভাই। শাফকাত ইসলামের একটি প্রশ্ন আমরা একটু নিয়ে নিই এবার। I have 1 year tax papers and mother is my sponsor. She is housewife but she has property from which rent comes. Will it be any problem? কানাডার জন্য 2 বছরের আসলে ট্যাক্স পেপারস লাগে। আপনি মনে হয় ট্যাক্স অ্যাসেসমেন্টের কথা বলছেন, আমি ঠিক শিওর না হঠাৎ করে 1 বছরে কেন আসলো, বাট আপনি আমাদেরকে ইমেল পাঠিয়েন, আমরা সেই ব্যাপারটা নিয়ে অবশ্যই কথা বলবো। ইউজুয়ালি রিকোয়ারমেন্ট হচ্ছে 2 years, নট 1 year। ওকে, ধন্যবাদ কায়সুর ভাই। তাহলে আমরা একটু পরবর্তী, কারণ আমাদের লাইভের প্রায় সময় শেষের দিকে চলে যাচ্ছে, যেগুলো আমাদের লিস্টেড প্রশ্ন সেগুলো একটু শেষ করতে চাই, কারণ সেগুলো অনেকেরই কমন প্রশ্ন। পড়াশোনা শেষ করে কতদিনের ওয়ার্ক পারমিট পাওয়া যাবে? স্থায়ী বসবাসের সুযোগ আছে কিনা, অর্থাৎ উনি পার্মানেন্ট রেসিডেন্স পরবর্তীতে হতে পারবেন কিনা, এই ধরনের একটা প্রশ্ন আমরা পেয়ে থাকি। শিওর, এটা অ্যানসার অলরেডি করা হয়েছে, সো রিপিট হচ্ছে। সেটা হচ্ছে পড়াশোনা যদি আপনি কমপক্ষে 1 বছরের কোনো কোর্সে আসেন তাহলে শুধু 1 বছর ওয়ার্ক পারমিট পাচ্ছেন, কিন্তু ইফ ইউ কাম টু এনি ডিগ্রি যেটা 2 বছর বা 1 বছরের বেশি হলে আপনি 3 বছর ওয়ার্ক পারমিট পাবেন এই দেশে, এবং 3 বছরের মধ্যে 1 বছরের একটা জব দেখালে হবে, যে জবটা আপনার প্রফেশনাল জব, এখানে কোনো কফি শপের জব না। সেক্ষেত্রে আপনি পড়াশোনা শেষ করে 1 বছর পরে যদি রাইট ওয়ে জব পেয়ে যান তাহলে এক্স্যাক্টলি 1 বছর পরে আপনি পার্মানেন্ট রেসিডেন্সিপের জন্য অ্যাপ্লাই করার জন্য এলিজিবল হবেন। সো স্থায়ীভাবে বসবাস করা যাচ্ছে ফর শিওর। রাইট, ধন্যবাদ কায়সুর ভাই। আচ্ছা, এটা একটা সিচুয়েশনাল প্রশ্ন। স্টুডেন্ট যদি বিবাহিত হয়ে থাকে সেক্ষেত্রে তার স্বামী বা স্ত্রী ওনারা একই সাথে আবেদন করতে পারবে কিনা বা একসাথে আসতে পারবে কিনা, কারণ এই একটা স্পেশালি আমি বলবো উইথ ভেরি ডিউ রেসপেক্ট টু আওয়ার কান্ট্রি অ্যান্ড আওয়ার পিপল, স্পেশালি যদি স্টুডেন্ট ফিমেল হয়ে থাকেন, অনেক সময় উনি যদি ম্যারিড হয়ে থাকেন, হাজবেন্ড ছাড়া ওনার ফ্যামিলি অথবা ওনার হাজবেন্ড অ্যালাউ করেন না, সেই ক্ষেত্রে সমাধানগুলো কি হতে পারে বা সিচুয়েশনটা আসলে আমরা কিভাবে ট্যাকেল করতে পারি? ওকে, এখানে সিচুয়েশনের 2টা স্ট্রিম থাকতে পারে। একটা হচ্ছে স্টুডেন্ট, আমি মেয়ে স্টুডেন্ট নিয়ে কথা বলছি, যে একজন ফিমেল স্টুডেন্ট উনি ম্যারিড এবং তিনি তার হাজবেন্ডকে নিয়ে আসতে চাচ্ছেন, আসতে পারবেন কিনা রাইট ওয়ে? অ্যান্সার ইজ ইয়েস। ইউজুয়ালি আমরা ডিসকারেজ করি, কারণটা হচ্ছে আমরা গত কয়েক বছর ধরে যেটা দেখছি যে ফ্যামিলি সহ যদি অ্যাপ্লাই করে ভিসা রিফিউজ করে, হোয়াট ইউ ক্যান ডু ইনস্টেড সেটা হচ্ছে যে আপনি অ্যাজ এ ফিমেল স্টুডেন্ট আপনি নিজে অ্যাপ্লাই করেন, ইউ অবটেন ইউর ভিসা ফার্স্ট এবং আসেন, এসে 3 মাস পরে বা 4 মাস পরে আপনি ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করেন, সেটাতে কোনো অসুবিধা নাই। আরেকটা ব্যাপার এখানে লক্ষণীয়, সেটা হচ্ছে যে আপনি যে স্পন্সরের অ্যামাউন্টটা দেখাচ্ছেন, যদি বলেন যে আপনি ফ্যামিলি সহ আসবেন তাহলে স্পন্সরের অ্যামাউন্টটা কিন্তু বেড়ে যাচ্ছে। এক্সাম্পল অনেকবার দিয়েছে যে কত টাকা লাগবে, সো ধরে নিচ্ছে যে $10,000 আপনার 2-3 গুণ দেখাচ্ছেন, কিন্তু আপনি যখন ফ্যামিলি অফ 3-4 হচ্ছে তখন কিন্তু অ্যামাউন্টটা বেড়ে যাচ্ছে। আর ভিসা অফিসাররা যে কারণে রিফিউজ করে সেটা বলে যে ইওর ইন্টেনশন ইজ নট টু স্টাডি, রেদার তোমার হাজবেন্ড বা তুমি গিয়ে ওখানে কাজ করবা, সো সোসাইটির জন্য বার্ডেন হবা। আসলে সবাই কাজ করে মূলত, স্পেশালি যারা স্পাউস আসেন, স্পাউসরা কাজ করে বা ফ্যামিলি দেখাশোনা করে, কিন্তু এগেইন ভিসা অফিসাররা এটা ঠিক খুব একটা পজিটিভ নজরে দেখেন না। সেক্ষেত্রে আমি বলবো যাতে 3 মাস বা 4 মাস পরে ভিসা করেন, সেটা অনেকাংশে ইজি। ধন্যবাদ কায়সুর ভাই। তানভিন খানের ছোট্ট একটি প্রশ্ন আমরা নিয়ে নেই।
আমি এখন মার্কেটিং এ ব্যাচেলর করছি, কানাডাতে মাস্টার্স করতে হলে আমার কোন সাবজেক্ট সিলেক্ট করা উচিত হবে? এগেইন আপনার মার্কেটিং এর রেজাল্টটা দেখে আমরা বলবো, বাট এখানে ডিজিটাল মার্কেটিং এ আছে, সো একটু ডিফারেন্ট আইডিয়া লিটল বিট। আর বাংলাদেশের মার্কেটিং আর এখানকার মার্কেটিং এর আইডিয়া আকাশ পাতাল তফাৎ না, বাট অনেকাংশে তফাৎ। সুতরাং সেই ক্ষেত্রে আপনি যে সাবজেক্টে এখানে পড়াশোনা করা উচিত মনে করছেন, ঠিক আপনার মনে করার চেয়ে আমি বলবো যে আগে দেখেন যে মার্কেটিং এ আসবেন কিনা। মার্কেটিং ইজ ভেরি টাফ ইন কানাডা ফর শিওর, কারণ বাংলাদেশে আমরা যেভাবে পুশ সেল করি এখানে ওইভাবে পুশ সেল করা যায় না, আইনগত সমস্যা আছে। এই ব্যাপারগুলি আপনার অবশ্যই মনে রাখতে হবে এবং মাথায় রাখতে হবে দুইটাই, এবং সেইভাবে কাজ করতে হবে। সো আমার মনে হয় আপনাকে অ্যাগেইন আমরা 1-to-1 যদি ডেফিনেটলি হেল্প করি সেটা মনে হয় অনেক বেটার হবে এখন জেনারিক অ্যান্সার দেওয়ার চেয়ে। ধন্যবাদ কাইসুর ভাই এই কথাটা একটু স্মরণ করে দেওয়ার জন্য। উইথ ভেরি ডিউ রেসপেক্ট টু আওয়ার এডুকেশন সিস্টেম ইন বাংলাদেশ, বাংলাদেশে মার্কেটিং সাবজেক্টটা যতটা হালকা ভাবে না হয়, আসলে কানাডাতে এটা অতটা হালকা তো নয়ই, বরঞ্চ আমি বলবো অনেক বিশদ এবং অনেক ভারী একটা ব্যাপার আসলে, কারণ এখানে আইন সম্পর্কিত অনেক ব্যাপারও চলে আসে, যেটা কিনা বাংলাদেশে মার্কেটিং এর সাথে হার্ডলি আইনের বিষয়গুলো দেখা হয়, কিন্তু কানাডাতে মার্কেটিং এবং লিগাল টার্মস খুবই ওতপ্রোত ভাবে জড়িত একদমই। তো যথার্থই আপনি বলেছেন কাইসুর ভাই যে এটা আসলে জেনারিক কোন উত্তর দেওয়া আসলেই মনে হয় সম্ভব না। আচ্ছা, আমরা এর পরবর্তী প্রশ্নটা একটু চলে যাই। এটাও অ্যাগেইন একটা সিচুয়েশন বেসড প্রশ্ন। সন্তান সহ আসলে তাদের শিক্ষা, চিকিৎসা ইত্যাদি সম্পর্কিত কি কি সুবিধা পাওয়া যেতে পারে বা কোনো অসুবিধা হতে পারে কিনা, একটু সিচুয়েশনটা আরেকটু ক্লিয়ার করি, কারণ এই ধরনের টপিক গুলো নিয়ে অনেকে প্রশ্ন করতেও হয়তো বা সাহস পান না। এটা তাদের জড়তার কারণে হোক বা যে কোনো কারণে হোক না কেন। ধরেন কারো 2 সন্তান আছে, একজন স্কুল গোয়িং, একজন স্কুল গোয়িং না। এখন যিনি স্কুল গোয়িং সে তো স্কুলে গেল, আর যিনি স্কুল গোয়িং না তাকে আবার ডে কেয়ারে রাখতে হবে। সেক্ষেত্রে ডে কেয়ারের ফ্যাসিলিটি পাবে কিনা, সেটা সরকারি ভাবে কাভার হয় কিনা, তাদের চিকিৎসার ব্যাপারটা কি, ইভেন এর চেয়ে সংবেদনশীল জায়গাটাও কারার জন্য কাজ করে, সেটা হচ্ছে তার একটাই হয়তো সন্তান অথবা একাধিক সন্তান, তার ভিতরে কি একজন হয়তো বা ফিজিক্যালি ডিসেবল অথবা মেন্টালি ডিসেবল, সোজা কথায় সে স্পেশাল চাইল্ড। সেক্ষেত্রে তাদের এই স্টাডি পারমিট নিয়ে আসা উচিত কিনা, তারা আসতে পারবে কিনা, এই সংক্রান্ত একটু যদি আলোচনা করেন কাইসুর ভাই। আমি আসলে বাইপাস করে যাব যদি কারো ফিজিক্যাল যেটা স্পেশাল চাইল্ডের কথা বললেন, কারণটা হচ্ছে ওইটার একটা বিশদ আলোচনার বিষয়। সে কারণে নর্মালি আপনি যখন কোনো বাচ্চা আসে এখানে তার এডুকেশন 12 গ্রেড পর্যন্ত ফ্রি, আর চিকিৎসাটা ফ্রি হচ্ছে বেশ ভালো অ্যামাউন্টের ফ্রি, কারণটা হচ্ছে যে ইউনিভার্সিটিতে একটা ম্যান্ডেটরি আপনার সব ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য আপনার ইন্স্যুরেন্স করা থাকে। সো সেই ইন্স্যুরেন্সের আন্ডারে ওরা অটোমেটিক্যালি কভার হবে। সো এই দুইটা ব্যাপার খুব ইজি এবং সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড আইডিয়া। সো শিক্ষা এবং চিকিৎসা দুইটাই পাচ্ছেন এখানে সন্তান সহ আসলে এবং আপনার হাজবেন্ড বা ওয়াইফ সহ আসলে। ধন্যবাদ কাইসুর ভাই। তানবিন খানের আরেকটি প্রশ্ন আমরা নেই। স্যার, কানাডাতে ডিজিটাল মার্কেটিং এর ক্যারিয়ার অপরচুনিটি কেমন? খুবই ভালো এক কথায়, কারণটা হচ্ছে এখন ওয়ার্ল্ড ওয়াইড সবকিছুই ডিজিটালি যাচ্ছে। সো আপনার অ্যাগেইন যে কথাটা বলছিলাম যে এখানে যেহেতু আইনগত ব্যাপার আছে ওগুলি আপনার আসলে শিখতে হচ্ছে যে কি কি করতে পারবেন কি কি পারবেন না, সেটা এখানে যেহেতু আপনাকে টিচ করছে। সো ইউ উইল বি অটোমেটিক্যালি ট্রেন্ড অন দোজ আইডিয়াস এবং ইস্যুস। সো অপরচুনিটি ইয়েস ইজ গ্রেট ওভার হিয়ার। সর্বশেষ আজকের আমাদের লিস্টেড প্রশ্ন বা আইডিয়া, সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ এসওপি। কারণ এই নিয়েও অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন, আমার অনেক টাকা আছে, আমার রেজাল্ট খুব ভালো ছিল, আইএলটিএস এর স্কোর অলমোস্ট 6.5, 7, এত কিছুর পরেও আমি পাইনি। তো তখন আমরা যখন তাকে একটু ফিডব্যাকটা দিতে চাই যে মোস্ট লাইকলি তোমার এসওপিটা হয়তো বা ভালোভাবে সাজানো ছিল না, তো সেই ব্যাপারটা একটু আপনার ইনপুট চাচ্ছি কাইসুর ভাই। শিওর। যেমন ইউনিভার্সিটি অফ টরন্টো বা ইয়র্ক ইউনিভার্সিটি, ওদের কিন্তু একটা স্পেসিফিক গাইডলাইন আছে এসওপির উপরে। এসওপিটার ইম্পর্টেন্সটা এত বেশি যে আমি বলবো সব পেপার যদি আপনি ওয়েট করেন যে 10%, এটার ওয়েটটা 90%, তার মানে 100%টা যদি আপনি এইভাবে কম্পেয়ার করেন। কেননা কারণটা হচ্ছে আসলে ভিসা অফিসার কিন্তু মোস্টলি এই
এসওপির উপরে ডিপেন্ড করে আপনাকে আপনার ভিসা দিচ্ছে না, মোস্টলি আমি বলছি, যে এমন না যে অন্য পেপারস দেখছে না, অবশ্যই দেখছে, কিন্তু এসওপিটা দ্যাট শুড বি স্ট্রং এনাফ, সিম্পলি এক কথায়। আর কোনো অন্য কিছু অবকাশ রাখে না এখানে বলার। সুতরাং এটার ইম্পর্টেন্সটা এত বেশি যে 90% আমি বলবো যে এটার ওয়েট দিলাম আমি। ধন্যবাদ কায়সুর ভাই। আমার মনে হয় আজকের আলোচনাটি অনেকের জন্যই হয়তো আই ওপেনার ছিল, অনেকের জন্য হয়তো বা কেউ মিডল স্টেজে আছে তাদের সিদ্ধান্ত নিতে একটু সুবিধা হবে, এবং অনেকেই আমাদেরকে খুব স্পেসিফিক কোশ্চেন করেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনকার সময় লাইভটি দেখছেন অথবা সামনে দেখবেন আমাদের ফেসবুক পেজ থেকে অথবা ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে কিছু কিছু প্রশ্ন আমরা আসলে চাইলেও বিস্তারিত উত্তর দিতে পারিনি, যেমন মার্কেটিং রিলেটেড একটা বিষয় ছিল, আরো ছিল। কারণ আসলে হয় কি যে আমি একটু ক্লিয়ারলি এখানে বলতে চাই, একটু ক্লিয়ারলি আমার মনে হয় বলাটাই ভালো, কারণ এই সমস্ত ব্যাপারগুলো ট্রান্সপারেন্ট থাকা ভালো। সেটা হচ্ছে আমি জেনেরিক ভুল উত্তর দেওয়ার চেয়ে না দেওয়াই বোধহয় ভালো। কারণ অনেকেই বুঝতে পারছেন বা হয়তো চিন্তা করবেন যে ওনারা তো শুধু ইমেল করতে বলতেছে বিকজ দে ওয়ান্ট এ বিজনেস। কাম অন, ফর শিওর ইফ ইট ইজ এ বিজনেস, ইটস এ বিজনেস। বিজনেস কখনো ফ্রি হয় না। কিন্তু আমি জেনেরিক কখনো আপনাকে ভুল উত্তর দিয়ে আপনাকে যদি আমি মিসগাইড করি, এটাকে আমি বলবো অপরাধ করলাম। সো আমি অপরাধ না করা ভালো। তো সে কারণেই আমরা চেষ্টা করেছি যেইগুলো জেনেরিক ভাবে অ্যান্সার দেওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে এখানে তুলে ধরতে। কায়সুর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ত সময়ের ভিতরে আমাদেরকে কিছুটা সময় দেওয়ার জন্য। এরপরেও আমাদের স্ক্রিনে যে ইমেল অ্যাড্রেসটি দেওয়া আছে সেখানে আপনারা ইমেল করতে পারেন যদি আপনাদের স্পেসিফিক কোনো হেল্প দরকার হয়। ইভেন সেই হেল্পটা এমনও হতে পারে যে ঠিক আছে আমার সবকিছু মোটামুটি গোছানো আছে, আই জাস্ট নিড হেল্প উইথ এসওপি, সেটাও একটা হেল্প। তো সে ব্যাপারেও আপনারা আমাদের সাথে ওয়ান টু ওয়ান ডিসকাশন করতে পারেন যে ঠিক আছে আমি জানি না বা বুঝতেছি না যে আমার এরকম কিছু স্পেশাল কন্ডিশন আছে, হোয়াট শুড আই ফোকাস অন মাই এসওপি, এটাও একটা কিন্তু টার্মস হতে পারে। তো এরকম যে কোনো রকমের হেল্প যদি আপনাদের দরকার হয় ইনশাআল্লাহ আমাদের সাথে কথা বলবেন। এবং আমাদের পরবর্তী লাইভে আমরা কথা বলতে চেষ্টা করব ডক্টরেট প্রোগ্রাম নিয়ে। আমরা গত পর্বে করেছিলাম পিএইচডি ব্যাচেলর এবং ডিপ্লোমা নিয়ে, এই পর্বে আমরা করলাম মাস্টার্স এবং পিজিডি প্রোগ্রাম নিয়ে। সবকিছু যদি সঠিক মতো আগায় আমরা চেষ্টা করব আগামী 13ই অগাস্টে পিএইচডি প্রোগ্রাম নিয়ে কিছুটা আলোকপাত করতে। যারা পিএইচডি প্রোগ্রাম নিয়ে চিন্তা করছেন হয়তো তাদের জন্য এটা উপকার আসবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর স্পেশালি যারা বাংলাদেশে আছেন, করোনা রোগের প্রকোপটা দিন দিন বেড়ে যাচ্ছে, সেটা আমরা সবসময় মিডিয়াতে দেখতে পাচ্ছি। তো এখানে আসলে শুধুমাত্র আমরা অনেক সময় কথার জন্য বলা হলো সরকারের বিভিন্ন রকমের সমালোচনা করে যাচ্ছি, অনেক কিছু করছি। তো আমার মনে হয় সমালোচনা করে আসলে খুব লাভ নাই। ব্যক্তিগত পর্যায়ে সতর্কতা, সাবধানতা অবলম্বন করাটাই সবচেয়ে শ্রেয়। এমনকি ডাবল ডোজ ভ্যাকসিন নিয়েও কিন্তু অনেকের করোনা হচ্ছে। সুতরাং শুধুমাত্র আমার ডাবল ডোজ ভ্যাকসিন আসার জন্য আমি যাচ্ছে তাই করে গেলাম, যত্র বের হলাম, সেটাও কিন্তু সঠিক নয়। সুতরাং সবাই সুস্থ থাকবেন, নিজের মতো নিজে ভালো থাকবেন। আগে বেঁচে থাকতে হবে, তারপর আমরা কানাডা আসতে পারবো। দ্যাটস দ্য কি। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। ওকে সিদ্দিক ভাই, আপনাকে ধন্যবাদ এবং সকল দর্শকদের ধন্যবাদ।